সিম্বলটা পড়বো, যে এটার এ মানে কি, জেড মানে কি, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে এ মানে কি, এ মানে কিন্তু মাস নাম্বার, এ মানে কিন্তু অ্যাটমিক নাম্বার না। আমরা কি জানি যে অ্যাটমিক নাম্বার তো এ দিয়ে হওয়ার কথা, তাই না? বাট এখানে এ মানে হচ্ছে মাস নাম্বার, জেড মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার, ওখানে জেড মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সিরিজ এবং প্যারালাল সার্কিটের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এখন আপনি বলবেন আপু প্রত্যেকটা লাইন কি ইম্পর্টেন্ট? না, প্রত্যেকটা লাইন থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনটা। ঠিক আছে, যে ভোল্টেজ দেখেন সিরিজে ভোল্টেজ কিন্তু সেম না, সেম না, সেজন্য আমাদের কি করতে হয়েছে বলেন তো, যোগ করতে হয়েছে, যোগ করে গড় করতে হইতেছে। কিন্তু প্যারালালে ভোল্টেজ কিরকম, সমান। তাহলে পরীক্ষায় আসছিল সেপ্টেম্বর 2021 যে সিরিজ সার্কিটে ভোল্টেজ সমান, ট্রু না ফলস? ফলস। তাহলে কি সমান এখানে, কারেন্ট সমান। কি সমান? কারেন্ট সমান। দেখেন প্রথম লাইন লেখা আছে দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোস থ্রু অল দ্য লোডস ইজ সেম। তাহলে কারেন্ট সমান, কি ডিফারেন্ট, ভোল্টেজ ডিফারেন্ট। ঠিক আছে, এই দুটো লাইন এখান থেকে ইম্পর্টেন্ট। এরপর আমরা যেটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো সেটা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন। খুবই 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 ইম্পর্টেন্ট। তাইলে আমাদেরকে মনে রাখতে হবে যে ফার্স্ট চ্যাপ্টার থেকে, এই যে ফার্স্টের যে টপিকটা আছে আপনাদের সিলেবাস বইয়ে, সেখান থেকে আমরা খুব অল্প জিনিসপত্রই শিখবো। বিশেষ করে যে জিনিসটা, যেমন এই যে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিটের মধ্যে ডিফারেন্স, তারপর হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটার থেকে শুধুমাত্র আপনাকে পড়তে হবে নিউক্লিয়াস, অ্যাটমের কতটুকু তাদের ম্যাস, তারপর হচ্ছে সেলে কয়টা করে থাকে, ইউনিটগুলা, মানে আপনি পড়াটাকে বুঝে আনবেন। পরীক্ষা আগে এই 4-5টা চ্যাপ্টার রিভিশন দিয়ে দেওয়া কিন্তু কঠিন, তাই না? এরপর আমরা পড়বো টাইপস অফ আয়োনাইজিং রেডিয়েশন। এখানে লিখে রাখেন 100%। এটা যে কত ইম্পর্টেন্ট দেখেন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এখান থেকে প্রতি বছর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থেকে প্রতি বছর কোশ্চেন আসে। একদম স্টার মার্ক দিয়ে লিখে রাখেন যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মানে ক্যারেক্টারিস্টিক্স পড়বো 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে এক্সাম্পল পড়বো, পড়বো মানে পড়বোই, আজকে পড়ে ফেলবেন। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, তো হেডলাইনটা হচ্ছে টাইপস অফ আয়োনাইজিং রেডিয়েশন। তাইলে আপনার মাথায় কি আসছে বলেন তো? কোশ্চেনটা যখন আপনাকে যখন পরীক্ষা হলে দিবে, অনলাইনে যারা আছেন তারা বলবেন, পরীক্ষা হলে যখন দিবে যে নিচের কোনটি আয়োনাইজিং রেডিয়েশন, তখন আপনার মাথায় কি আসবে? যে হ্যাঁ ঠিক আছে, তার মানে হচ্ছে সেই রেডিয়েশন গুলো যারা হচ্ছে আমার বডি দিয়ে গেলে আমার বডিতে কি তৈরি করবে, আয়ন তৈরি করবে, ফ্রি রেডিকেল তৈরি করবে, তাই না? তাহলে কি তখন কি আপনার মাথায় এটা আসবে, ভিজিবল লাইট এগুলো আসবে? এগুলো না কিন্তু আপু, আসবে না। বলে ভিজিবল লাইট আসবে আপনার মাথায়? না আপু। না। আর হচ্ছে ওগুলো আমার বডি দিয়ে তো ভিজিবল লাইট এগুলো সারাদিন যাচ্ছে, তাই না? আপনার মাথায় আসবে দুইটা জিনিস। একটা হচ্ছে যে কিছু আয়োনাইজিং রেডিয়েশন যেগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনও। ঠিক আছে, দুইটাই। কিছু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে যারা কিরকম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আয়োনাইজ। এক্সট্রা কামারে হ্যাঁ, যেমন এক্স রে গামা, এরা দুজনই, আর আসলে নাই। আর হচ্ছে কিছু পার্টিকুলেট রেডিয়েশন, কি বলছি, পার্টিকুলেট। পার্থক্য। হ্যাঁ, যেমন ইলেকট্রনস, প্রোটনস, আলফা পার্টিকেল, হেভি চার্জ পার্টিকেলস, নিউরন, আর নিউট্রন, সরি, অল চার্জ পার্টিকেলস। ভালো করে শুনেন, তাহলে এরা হচ্ছে পার্টিকুলেট রেডিয়েশন উইথ আয়োনাইজিং রেডিয়েশন, আর এরা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন উইথ আয়োনাইজিং রেডিয়েশন। আচ্ছা, অল চার্জ পার্টিকেলস ডিরেক্টলি আয়োনাইজিং রেডিয়েশন। তাইলে আমরা এবার খুঁজি চার্জ পার্টিকেলস কারা। চার্জ পার্টিকেলস মানে কি, হয় তারা পজিটিভ নইলে তারা নেগেটিভ। আচ্ছা, ইলেকট্রনের চার্জ আছে, তাইলে সে ডিরেক্টলি কাজ করে, ওকে। প্রোটনের চার্জ আছে, ও ডিরেক্টলি কাজ করে, ওকে। আলফা পার্টিকেল চার্জ আছে, আলফা পার্টিকেল মানে হচ্ছে হিলিয়াম, ধরেন সে হচ্ছে প্রোটন, ওয়ান টাইপ অফ প্রোটন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওর চার্জ আছে, তাহলে ও ডিরেক্টলি কাজ করে। হেভি চার্জ পার্টিকেল, নামই তো হেভি, তাহলে তার চার্জ আছে, ডিরেক্টলি কাজ করে, ওকে। তাহলে এই সবাই কাজ করে কিভাবে, ডিরেক্টলি। আচ্ছা, এবার আসেন এক্স রে চার্জ আছে, এক্স রে চার্জ আছে নাই, এক্স রে চার্জ নাই, তাহলে সে ডিরেক্টলি কাজ করবে, নো, সে কাজ করবে কিভাবে, ইনডিরেক্টলি। গামার চার্জ আছে নাই, সে কাজ করবে কিভাবে, ইনডিরেক্টলি। নিউট্রনের চার্জ আছে নাই, সে কাজ করবে কিভাবে, ইনডিরেক্টলি। আচ্ছা, এভাবে আমি এখন বলতে পারি যে, এবার শুনেন ভালো করে, সকল পার্টিকুলেট রেডিয়েশন ডিরেক্টলি কাজ করে শুধুমাত্র নিউট্রন বাদে। সত্যি না ভুল? ভালো করে শুনেন, সকল পার্টিকুলেট রেডিয়েশন, দেখেন সকল পার্টিকুলেট রেডিয়েশন কাজ করে ডিরেক্টলি এক্সেপ্ট নিউট্রন, এক্সেপ্ট নিউট্রন। ট্রু। অনলাইনে যারা আছেন তারা বুঝছেন? হ্যাঁ। জি আপু। আচ্ছা, নেক্সট আমরা আসি। এরপর আপনারা যেটা পড়বেন, তাহলে এইটুকু পড়বেন, আপনার এইটুকু জাস্ট পড়তে হবে। এরপর আপনারা চলে আসবেন জেনারেটর পড়বেন, ট্রান্সফরমার পড়বেন, ট্রানজিস্টর পড়বেন, তারপর এমপ্লিফায়ার পড়বেন, রেকটিফায়ার পড়বেন, ঠিক আছে, ক্যাপাসিটর পড়বেন। 6টা জিনিস, এই 6টা জিনিস মোটামুটি ফাংশন গুলো পড়বেন। কি পড়বেন, ফাংশন। আর ডিটেলস পড়বেন কোনটা, ট্রান্সফরমার। ডিটেলস পড়বেন কোনটা, ট্রান্সফরমার। আচ্ছা, তাহলে এই এক্স রে জেনারেটর, তাহলে জেনারেটর কি করে আপনাদেরকে বলছি, আমাদের বাসায় যখন কারেন্ট চলে যায় তখন আমরা কি করি, সুইচ দিই, আপু, কারেন্ট আসে। হ্যাঁ। আপু আজ যে একটু ছয়টা যে বললেন এটা একটু আবার একটু বলবেন, একটু লিখে নিতে আচ্ছা, আমরা। তাহলে প্রথমে আসেন ট্রানজিস্টর, 2 নাম্বার ট্রান্সফরমার, 3 নাম্বার জেনারেটর, 4 নাম্বার এমপ্লিফায়ার, 5 নাম্বার রেকটিফায়ার, ছয় জি নাম্বার আপু। ক্যাপাসিটর বলছি। না আপু বলেন, এই যে একটু এখন ক্যাপাসিটর, বলুন। হ্যাঁ। তাহলে এই 6টা শুধুমাত্র আমরা কি পড়বো, ফাংশন পড়বো। আর ট্রান্সফরমার ডিটেলস, ট্রান্সফরমার সেলমেন্ট থেকে আপনাকে ডিটেলস পড়তেই হবে। আচ্ছা, তাহলে এই জেনারেটর আমাদের এক্স রে কি কাজ করে সেটা তো আমাদের জানতে হবে, তাই না? জেনারেটর বাসায় না, কারেন্ট গেলে সুইচ দিবা, এক্স রে তার কাছে। এক্স রে জেনারেটরের নাম হচ্ছে এক্স রে জেনারেটর। কি বলি এটাকে আমরা, এক্স রে জেনারেটর। ইজ এ ডিভাইস দ্যাট সাপ্লাইজ ইলেকট্রিক পাওয়ার টু দ্য এক্স রে টিউব। সে আমাদের এক্স রে টিউবের মধ্যে কি দেয়, পাওয়ার দেয়, তাই না? আচ্ছা, কন্টিনিউয়াস পাওয়ার লাগবে তো এখানে, তাই না? ওখানে তো মানে কারেন্ট গেছে আচ্ছা বসে থাকি এরকম তো হবে না, এটা কি লাগবে, কন্টিনিউয়াস পাওয়ার দিতে হবে। And X-ray generator begins with a source of electrical energy. Most radiological department have a three-phase power available in a range of 208 থেকে 230 ভোল্টেজ। তাহলে যদি পরীক্ষা আসে যে রেডিওলজিক্যাল ডিপার্টমেন্টে কত ভোল্টেজের জেনারেটর ইউজ করা হয়, তাহলে কত, 208 থেকে 230 ভোল্টেজ। 30। X-ray generator just modifies this energy to meet the needs of X-ray tube। ঠিক আছে, নেক্সট আসি। এবার আসেন ট্রান্সফরমার। এখানে ট্রান্সফরমার নিয়ে আমি তো গেজাই নেই, কারণ ট্রান্সফরমার বিশাল একটা চ্যাপ্টার, এবং এটা আপনি পড়বেন কোথা থেকে, সেলমেন্ট থেকে। ঠিক আছে, আচ্ছা, ট্রান্সফরমার, when current flows through the primary coil it creates a magnetic field within the core. This magnetic field induces a current in the secondary coil. এভাবেই তো মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে ট্রান্সফরমার তৈরি, বুঝছেন তো? যে একটার মধ্যে কারেন্ট যাবে, আরেকটার মধ্যে কারেন্ট তৈরি হবে। অনলাইনে যারা আছেন বুঝতেছেন? জি আপু। আচ্ছা, একটার মধ্যে কারেন্ট যাবে, আরেকটার মধ্যে কারেন্ট তৈরি হবে। এভাবে মিউচুয়াল মিউচুয়াল ফ্রেন্ডশিপের মাধ্যমে কি তৈরি হয় বলেন তো, ট্রান্সফরমার। এক্সেপ্ট হুইচ ট্রান্সফরমার বলেন তো, অনলাইনে যারা আছেন?
অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার নাম অটো, তার মানে সে নিজেকে নিজে ইনডিউস করে। তাহলে এখানে কোন ইন্ডাকশনটা হয়? সেলফ ইন্ডাকশন। কি ইন্ডাকশন? সেলফ ইন্ডাকশন। কারেন্ট ফ্লোজ, yes, current flows through the secondary coil only when the magnetic field is changing. আচ্ছা ঠিক আছে, আমার দরকার নাই। No current flows when the magnetic field in core is a steady state. অবশ্যই আমরা জানি যেখানে ম্যাগনেটিক ফিল্ড সেখানে কি তৈরি হয়? কারেন্ট। আর যেখানে কারেন্ট সেখানেই ম্যাগনেটিক ফিল্ড। এখন আপনার যদি ম্যাগনেটিক ফিল্ডটা যদি কারেন্টটা যদি বসে থাকে, ফ্লো না করে, সেখানে কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে? হবে না। কথা হচ্ছে? তাহলে ধরেন আমাদের এই যে বাসায় যে লাইট জ্বলতেছে, এখানে ধরেন কারেন্টটা ফ্লো করতেছে, তাহলে কি তৈরি হচ্ছে সাথে? ম্যাগনেটিক ফিল্ড। যদি কারেন্ট বন্ধ থাকতো, ম্যাগনেটিক ফিল্ডও বন্ধ থাকতো। আচ্ছা নেক্সট আসি আমরা। এটা কিছু না, এটা জাস্ট ছবিটা, ঠিক আছে? এটা জাস্ট উপরে উঠে যায় না। এটা জাস্ট ছবিটা, কিছু না, এটা আমাদের সেলমেন্ট থেকে নেওয়া, যে এই যে প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল, ঠিক আছে? এটা আমার প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে তেমন কিছু লিখি নাই। সো স্টেডি ডিসি ক্যান নট বি ইউজ। তাহলে আমরা এখানে ডিসি কারেন্ট ইউজ করতে পারবো না। তাহলে কারণ হচ্ছে ডিসি কারেন্ট হচ্ছে স্টেডি, কোনো চেঞ্জ হয় না। আমি আপনাকে একটু আগে কি বলছি যে আমার ট্রান্সফরমার তৈরি করতে হলে তাইলে আমার কি করতে হবে? ম্যাগনেটিক ফিল্ডও লাগবে, কারেন্টেরও ফ্লো লাগবে। দেখছেন কি অবস্থা, পুষ্ট শুরু করছে। কারেন্টেরও ফ্লো লাগবে, ঠিক আছে? অনলাইনে আপনারা যদি শুনতে না পারেন আমাকে বলবেন কিন্তু, ঠিক আছে? ঠিক আছে আপু। জি আপু। যদি ক্লিয়ার শুনতে না পারেন আমাকে বলবেন। তাহলে আমরা কি বলছি যে কারেন্ট ফ্লো করবে এবং সেখানে কি তৈরি হবে? ম্যাগনেটিক ফিল্ড। এখন এটা হয় কোন কারেন্টে? কারেন্ট আবার কয় রকমের? দুই রকমের, অল্টারনেটিভ কারেন্ট, আরেকটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট। আর ডিরেক্ট কারেন্ট কি কখনো চেঞ্জ হয়? ডিরেক্ট, সে ডিরেক্ট চলে যাচ্ছে। তাহলে আমি কি ট্রান্সফরমারে ডিরেক্ট কারেন্ট ইউজ করতে পারবো? নো। তাহলে ট্রান্সফরমারে আমার ইউজ করতে হবে কোন কারেন্ট? এসি কারেন্ট। তাহলে এসি কারেন্ট ইজ ইউজড ফর ট্রান্সফরমার বিকজ ইট ইজ প্রোডিউসড বাই পটেনশিয়াল ডিফারেন্স that change continuously in magnitude and polarity. So it produces a continuously changing magnetic field in the core. AC in the primary coil, AC in the secondary coil. ঠিক আছে? নেক্সট আসি আমরা। খুবই ইম্পর্টেন্ট লস অফ ট্রান্সফরমার, খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিছুই না, আপনারা কি করবেন? এই একটা ফর্মুলা, এই আরেকটা ফর্মুলা, দেখছেন? তাহলে 2 নম্বর ফর্মুলা, 1 নম্বর ফর্মুলা, ঠিক আছে? তাহলে 1 নম্বর ফর্মুলা অনুযায়ী এনপি ডিভাইডেড বাই এনএস ইকুয়াল টু ভিপি ডিভাইডেড বাই ভিএস। আমি কি করছি দেখেন, এখানে এন আর ভি আছে, ঠিক আছে? এখানে আছে ভি আর আই। তাহলে কোন জিনিসটা কমন? দুইটা ফর্মুলা বলেন তো। ভি কমন। তাহলে আমি যেটা করছিলাম, আপনাদের ক্লাস নেওয়ার সময় বলে দিছি যে ভি এবং দুইটা ফর্মুলা মিলে কি বানাইছিলাম জানেন? একটা ফর্মুলা বানাইছি। অনলাইনে যারা আছেন বুঝতেছেন? জি আপু। আচ্ছা, দুইটা ফর্মুলা মিলাই কি করছি আমি? একটা ফর্মুলা বানাইছি। তাইলে সুবিধা কি হচ্ছে? সুবিধা হচ্ছে কি পরীক্ষার হলে আমি বুঝতে পারছি যে মানে দুইটা ফর্মুলা আলাদা আলাদা বুঝতে পারলে আমি তো ঘুরে ফেলি তার সাথে কি। তাহলে আমি কি করছি, যেমন আপনারা যদি দেখেন যে এনপি ডিভাইডেড বাই এনএস, ঠিক আছে, ইকুয়াল টু ভিপি ডিভাইডেড বাই ভিএস, ঠিক আছে? তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি না? এনপি ইনটু ভিএস ইকুয়াল টু এনএস ডিভাইডেড বাই ভিপি, ঠিক আছে? ঠিক এখান থেকে নিয়ে আপনি কি করবেন? ওই এই ফর্মুলাটা বসাই দিবেন। আপনার যে পরের ফর্মুলাটা আছে, ঠিক আছে, পরের ফর্মুলাটা আমরা দেখি। পরের ফর্মুলাটা আছে হচ্ছে আমাদের ভিপি আইপি ইকুয়াল টু ভিএস আইএস। এটা আমরা একটা ফর্মুলা যদি নিয়ে আসি তাহলে কি হবে? ভিপি ডিভাইডেড বাই ভিএস আইএস ডিভাইডেড বাই আইপি, ঠিক আছে? হয়েছে তো? দুইটা ফর্মুলা হয়েছে তো? এটা আর এটা কমন, ঠিক আছে না? এটাকে এখানে নিয়ে আসি, বুঝছে না? তাহলে বলতে পারি এটা হচ্ছে 1 নাম্বার ল আর এটা হচ্ছে 2 নাম্বার ল, বলতে পারি। এই তাহলে আপনার মনে থাকবে, কথা বলছেন? কারণ পরীক্ষার হলে তো আর কিছু মনে আসে না, ঠিক আছে? নেক্সট আসি, দেখেন হোয়াট ইজ স্টেপ আপ ট্রান্সফরমার, হোয়াট ইজ স্টেপ ডাউন ট্রান্সফরমার। খুবই সোজা। যখন প্রাইমারি কয়েলের নাম্বার সেকেন্ডারি কয়েলের নাম্বার চেয়ে কম হবে, কি বলছি না? সেকেন্ডারি বেশি। দেখেন আমি ছবিটা মনে রাখেন, এটা প্রাইমারি এটা সেকেন্ডারি, কোনটা বেশি? সেকেন্ডারি বেশি। তাহলে এটা হচ্ছে স্টেপ আপ। আর যখন প্রাইমারি বেশি হবে সেটাকে কি বলবো? স্টেপ ডাউন, ঠিক আছে? আচ্ছা, এগুলো জাস্ট পরীক্ষা যেগুলো আসছিল সেই কথাগুলো, ঠিক আছে? তারপর আমি আপনাদেরকে বলে দিব কি কি আপনারা করবেন এট লাস্ট, বলবো যদি আপনাদের টিপস ক্লাস হবে। আচ্ছা, এরপর আসেন অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার কি করি আমরা? আপনি জানেন আগে আসলে অটো ট্রান্সফরমার ইউজ করি কোথায়? অটো ট্রান্সফরমার ইউজ করি সাপ্লাইজ ভোল্টেজ ফর X-ray tube filament circuit, provides voltage for primary of a high voltage transformer, provide a convenient location for KDP meter. আচ্ছা, এত কিছু দরকার নাই। এখানে আমাদের ইউজ করি আমরা কি সিঙ্গেল উইন্ডিং, মানে কি ওটা প্যাচ থাকে, একটা প্যাচ, একটা প্যাচ। ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ সেলফ ইন্ডাকশন। কোন ইন্ডাকশন? সেলফ ইন্ডাকশন। আছে অটো ট্রান্সফরমার কিভাবে কাজ করে? বাই সেলফ ইন্ডাকশন। তাহলে thus within a very limited range auto transformer can function as step down, step up and step down transformer. তাহলে লিমিটেড রেঞ্জে সে সব জায়গায় কাজ করতে পারে না, লিমিটেড রেঞ্জে সে স্টেপ আপ হিসেবেও কাজ করে, আবার স্টেপ ডাউন হিসেবেও কাজ করে। এবার আসেন এক্স-রে সার্কিট। টু বেসিক সার্কিট ইন দ্য ডায়াগনস্টিক এক্স-রে ইউনিট। একটা হচ্ছে ফিলামেন্ট সার্কিট থাকে, আরেকটা সার্কিট থাকে ওটা এখানে দিই নাই, ওটা হচ্ছে কারেন্ট, মানে আরেকটা হচ্ছে একটা হচ্ছে ফিলামেন্ট সার্কিট, আরেকটা হচ্ছে কারেন্ট, ঠিক আছে? তাহলে ফিলামেন্ট সার্কিটটা নিয়ে কেন দিছি? কারণ ফিলামেন্ট সার্কিট থেকে কোশ্চেন আসে। রেগুলেটস দ্য কারেন্ট ফ্লো থ্রু দ্য ফিলামেন্ট অফ দ্য এক্স-রে টিউব। তাহলে ফিলামেন্টটা কি দিয়ে তৈরি? আগে আমাকে এটা বলেন, বলেন তো অনলাইনে যারা আছেন, এক্স-রে টিউবে ফিলামেন্ট কি দিয়ে তৈরি? টাংস্টেন। বলেন তো অনলাইনে। কপার, অ্যালুমিনিয়াম, টাংস্টেন, কোনটা? টাংস্টেন দিয়ে তৈরি। তাহলে আমি এখান দিয়ে কেমন কারেন্ট ফ্লো করবো বলেন তো? অনেক গরম কারেন্ট ফ্লো করবো, বেশি পুরো যাবে না। তাহলে এখানে আমরা একটা ইট কন্টেন্ট স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে এই যে ফিলামেন্ট সার্কিটে আমরা কোন ট্রান্সফরমার ইউজ করবো? স্টেপ ডাউন ফিলামেন্ট ট্রান্সফরমার, এটাকে আমরা বলি প্রোভাইডস পাওয়ার টু দ্য হিট দ্য ফিলামেন্ট। কারেন্ট ফ্লো কতটুকু এখান দিয়ে? 3 থেকে 5 অ্যাম্পিয়ার। কত কম? পরীক্ষা আসছিল যে ফিলামেন্ট সার্কিট দিয়ে কতটুকু কারেন্ট আমরা ফ্লো করি, কতটুকু? 3 থেকে 5। আর কত ভোল্টেজ থাকে এখানে? 10 ভোল্টেজ মাত্র। Sufficient to heat the filament to necessary high temperature to cause the emission of the electron. এবার আমার কথা শুনেন, আপনারা নিশ্চয়ই পড়ছেন থার্মো আয়নিক ইমিশন, পড়ছেন না? থার্মো আয়নিক ইমিশনটা কি ছিল বলেন তো? কিছুই না, আপনি হিট দিবেন, হিট দেওয়ার পর আপনি আমরা যখন দৌড়ের প্রতিযোগিতা হয় প্রথম কি করি বলেন তো?
প্রথমে প্রিপারেশন নিই, একটা লাইনে দাঁড়াই, তারপর একটা পাটা সামনে আনি, তাই না? তারপর একটু প্রিপারেশন নিই। এই যে প্রিপারেশন নেওয়া, ঠিক আছে, দিস ইজ থার্মো আয়নিক এমিশন। মানে আপনি ফিলামেন্টকে গরম করছেন যেন সেখান থেকে ইলেকট্রনটা কি করে, এখন দৌড় দিয়ে যায়। দৌড় দিয়ে কোথায় যাবে? ক্যাথোডে যাবে, বলেন তো? অ্যানোডে যাবে, অ্যানোডে যাবে, ঠিক আছে। এবার পরীক্ষা চলে আসছে, ফিলামেন্ট ইজ এ পার্ট অফ অ্যানোড অর ক্যাথোড, বলেন। হ্যাঁ, Cathode. ক্যাথোড আপু, ক্যাথোড। এবার বলেন ফোকাল কাপ ইজ এ পার্ট অফ, অথবা ফোকাসিং কাপ ইজ এ পার্ট অফ ক্যাথোড, Cathode. ক্যাথোড। আমি এবার মনে রাখতাম কিভাবে? ফোকাসিং কাপ, কাপ ফর সি, কাপ ফর সি, ক্যাথোড ফর সি। ফোকাল স্পট ইজ এ পার্ট অফ অ্যানোড, Anode. মনে থাকবে তো? এটা পরীক্ষা আসে কিন্তু কিছু না, ফিলামেন্ট সার্কিটের একটা ছবি, এটা আমি 10 ভোল্টেজ ইউজ করি। এবার চলে আসছে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা মনে বেশি উপরে চলে গেছে। ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি? is energy in the form of self-propagating wave that travels across the empty space or through the matter. In a vacuum, this energy travels at a speed of light. কত? 3 × 10 to the power 8 মিটার পার সেকেন্ড, অথবা 3 × 10 to the power 10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ডটাও আমার মনে রাখতে হবে, সেন্টিমিটার পার সেকেন্ডটাও মনে রাখতে হবে, মাইলস পার সেকেন্ডটাও মনে রাখতে হবে। মাইল পার সেকেন্ডে কত? 1,86,000। আচ্ছা, এখন কথা হচ্ছে, পরীক্ষা আসছিল যে ভিজিবল লাইটের স্পিড হচ্ছে 3 × 10 to the power 8 মিটার পার সেকেন্ড। ট্রু না ফলস? 3 × 10 to the power 8 মিটার পার সেকেন্ড ভিজিবল ট্রু লাইটের। ট্রু আপু, ট্রু। আচ্ছা বলেন তো এক্স রে কত? হ্যাঁ আপু, সেম স্পিড অফ লাইট, মানে বলেন তো লাইটের মতোই হবে আপু। লাইটের মতোই হবে, কারণ তারা তো সবাই এই ফ্যামিলির অংশ। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের অংশই হচ্ছে ভিজিবল লাইট, গামা রে, এক্স রে। এখন যদি বলি আলফা এর স্পিড হচ্ছে 3 × 10 to the power 8 মিটার পার সেকেন্ড আলফা, তাইলে ফলস হবে আপু। ফলস হবে। আলফা তো ওর ফ্যামিলির অংশ না, আলফা বিটা ওর ফ্যামিলির অংশ না। তাহলে ওর ফ্যামিলির অংশ কারা কারা? ওর ফ্যামিলির অংশ হচ্ছে এক্স রে, রেডিও ওয়েভ, আলট্রাভায়োলেট লাইট, তারপরে হচ্ছে রে, তারপরে হচ্ছে ভিজিবল লাইট, গামা রে, ইনফ্রারেড রে, ঠিক আছে, এক্স রে, এরা হচ্ছে ওর ফ্যামিলির অংশ। এরপর পরীক্ষা আসছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হ্যাজ টু কম্পোনেন্ট। কি কি কম্পোনেন্ট? একটা হচ্ছে ইলেকট্রিক কম্পোনেন্ট, একটা হচ্ছে ম্যাগনেটিক কম্পোনেন্ট। এরা একটা একটা সাথে কিভাবে থাকে? কিভাবে থাকে? পারপেন্ডিকুলার আপু। পরীক্ষা আসছে প্যারালাল, তাহলে কি হবে? ফলস। পারপেন্ডিকুলারলি, যদি পারপেন্ডিকুলার থাকে, যদি বলতো ভার্টিক্যালি, তাহলে ট্রু। ভার্টিক্যাল মানে কি? এরকম। যদি বলতো 90 ডিগ্রি, তাও ট্রু, ঠিক আছে। যদি বলতো 45 অ্যাঙ্গেল 45 এর 2 গুণ, তাও ট্রু, ঠিক আছে। এভাবে মনে রাখতে হবে যে কোশ্চেন এভাবে ঘুরাই দেয় এখন। আচ্ছা, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের আমরা এর মাধ্যমে এনার্জি অফ মানে ফোটন আমরা মাপতে পারি, ঠিক আছে। এই প্রোটন আর ফোটন, এই দুটো কিন্তু একটু খেয়াল রেখে আনসার দিবেন, হ্যাঁ। তাহলে ইকুয়াল টু এইচ ইনটু এফ। কোন কোন জায়গায় এফ এর জায়গায় কি লিখবেন? নিউ। না, এফ এর জায়গায় ফ্রিকোয়েন্সি, তো ফ্রিকোয়েন্সি, ইউনিট নিউ দেখবেন, অনেক জায়গায় নিউ লিখে, ঠিক আছে। তাহলে আমরা জানি ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ভেলোসিটি ডিভাইডেড বাই ওয়েভ লেন্থ। তাহলে এফ এর জায়গায় পি ডিভাইড বাই ল্যাম্ডা লিখতে পারি? লিখতে পারি কিনা বুঝেন নাই? আবার বলবো? আচ্ছা, আবার বলুন। আমরা জানি ই ইকুয়াল টু এইচ এফ, ঠিক আছে, এটা একটা ফর্মুলা, হ্যাঁ। আর আমরা জানি এফ ইকুয়াল টু সি হচ্ছে ভেলোসিটি বাই ল্যাম্ডা, ঠিক আছে। ভেলোসিটি মানে সি, এর জায়গায় আমরা ভিও লিখতে পারি, সমস্যা নেই, সি ডিভাইডেড বাই ল্যাম্ডা। তাহলে আমরা কি এই ফর্মুলাটা এই এফ এর জায়গায় বসে দিতে পারি? বসে দিতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার দরকার কি? ফর্মুলাটা লাগবে, আর এইচ এর ভ্যালুটা লাগবে। এইচ এর ভ্যালু কত? 6.63 34 জুল সেকেন্ড, নাকি জুল পার সেকেন্ড? জুল সেকেন্ড। এটাকে আমরা কি বলি? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার আসেন আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের নাম। এই যে এতক্ষণ যা যা বলছি, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড রে, ভিজিবল রে, আলট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে, ঠিক আছে। এই যে রেডিও ওয়েভ, পরীক্ষা আসছিল এমআরআই তে কোন ওয়েভ ইউজ করি? কোনটা? রেডিও রেডিও ওয়েভ, ওয়েভ, রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ। আচ্ছা, ঠিক আছে। তা এই যে এই ওয়েভগুলোর নাম বললাম, ঠিক আছে, এদের মধ্যে লংগেস্ট ওয়েভলেন্থ কোনটা বলেন তো? রেডিও লংগেস্ট ওয়েভলেন্থ, শর্টেস্ট ওয়েভলেন্থ কোনটা? রেডিও এন্ড টিভি আপু। আর শর্টেস্ট ওয়েভলেন্থ কোনটা? গামা। গামা রে। আচ্ছা, এখন দেখেন ওয়েভলেন্থের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্কটা কিরকম? ব্যস্ত ইনভার্সলি, ইনভার্সলি না? তার মানে যত ওয়েভলেন্থ তত কম ফ্রিকোয়েন্সি। তাহলে বলেন তো এখানে সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি কার? রেডিও ওয়েভ। Radio wave. আচ্ছা, সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কার? গামা রে। আচ্ছা, শেষ। আচ্ছা, আচ্ছা, এবার আছে স্টেপস অফ এক্সরে প্রোডাকশন। আজকে আমরা রিভিউ, বুঝছেন, মানে কি একটা প্রেশারের অবস্থা, বুঝছেন। মানে রিভিউ মানে পুরো সবকিছু একবার করে আমাকে আপনাদেরকে একটু বলে দিতে হবে, এখান থেকে এখানে এখানে আসে যতটুকু পারি, ঠিক আছে। তাহলে দেখেন স্টেপস অফ এক্সরে প্রোডাকশন। তাহলে স্টেপ আপনারা, আমি জাস্ট একটু ব্রড আপনাদেরকে বলতেছি কি হয়। আচ্ছা, এক্সরে প্রোডাকশন থেকে আ কারেন্ট ইজ পাসড থ্রু দা টংস্টেন। টংস্টেন মানে কি? এটা ফিলামেন্ট, এন্ড হিটস আপ। As it heated up, the increased energy enables electron to be released from the filament through the thermoionic emission. আচ্ছা, the electrons are attracted towards কোন দিকে? পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ কি? এটার নাম কি? অ্যানোড। and hit the tungsten target, বুঝছেন। উইথ, আমি পরে আপনাদের ব্যাখ্যা দিচ্ছি, আপনারা জানেন, আমি জানি, উইথ ম্যাক্সিমাম এনার্জি ডিটারমাইন্ড বাই দ্য টিউব পটেনশিয়াল ভোল্টেজ। আচ্ছা, as the electron bombard the target, they interact by the Bremsstrahlung and characteristic interaction, which results in the conversion of energy into heat 99% and X-ray photons 1%. এবার শুনেন, তাইলে খুবই সোজা জিনিস এক্সরে প্রোডাকশন। আপনি প্রথমে, আমি বলি, আপনারা প্রথমে একটা ক্যাথোড নেবেন। কি নেবেন? ক্যাথোড নেবেন। এখন ক্যাথোড ধরেন আপনারা এই বিল্ডিং এর কয়তলায় আছেন? 5 তলা। পুরো বিল্ডিংটাই ধরেন জেনেসিসের, এর কয়তলায় আছেন? 5 তলায়। তাহলে আপনি স্পেসিফিক যদি আমি আপনাকে বলি, তাহলে আমাকে বলতে হবে যে এই আপু কোন তলায় আছে? 5 তলায় আছে। আরো স্পেসিফিকলি বলবো কিভাবে? কত নাম্বার রুমে আছে। ঠিক সেরকম টাংস্টেন, সেটা তো অনেক বড়, ক্যাথোড তো একটা বড় জিনিস।
ক্যাথোড বড় জিনিসের মধ্যে আমি আগে খুঁজবো যে আমি আমি কোন জায়গাটাতে হিট দিব, কি খুঁজবো, হিট দিব। তারপর আমি খুঁজে পাইলাম ফোকাসিং কাপ, কি পাইলাম, ফোকাসিং কাপ। ফোকাসিং কাপ হচ্ছে যে জায়গায় আমার ফিলামেন্টটা শুয়ে আছে। তাহলে ফোকাসিং কাপটা কি, যে জায়গায় আমার ফিলামেন্টটা বসে আছে। তাহলে সেখানে কি আমি কাকে ধরবো, ফিলামেন্টকে। ফিলামেন্টকে আমি কি দিব, হিট দিব। ফিলামেন্ট গরম হবে, গরম হয়ে ওর ইলেকট্রন গুলা ওখান থেকে দৌড়ায় যাবে কোন দিকে, অ্যানোডের দিকে। এখন অ্যানোড তো কত বড় একটা জিনিস, এখন খুঁজে বের করতে হবে অ্যানোডের কোন জায়গায় গিয়ে সে পড়বে, কি খুঁজে বের করতে হবে, তাই না? অ্যানোডের যে জায়গায় গিয়ে সে পড়বে সেটাকে আমরা বলবো ফোকাল স্পট। সেটাকে কি বলবো, ফোকাল স্পট। কথা বলছেন তো? তাহলে অ্যানোডের বড় জায়গাটা যে জায়গায় গিয়ে আমার ওই এখন ধরুন দৌড় প্রতিযোগিতা হচ্ছে, আপনি এখন দৌড়ায় কোন দিকে যাবেন, যারা সামনে দাঁড়ায় আছে তাদের কাছেই তো যাবেন। তাদের মধ্যে নির্দিষ্ট করা আছে যে এই দড়িটা দড়িটা যে ধরে রাখছে তার কাছে আসতে হবে। আপনি গিয়ে যদি ওই সাইডে যান হবে, হবে না। এই যে দড়ি ধরে রাখছে সেই দড়িওয়ালাকে ফোকাল ফোকাল স্পট, ওই জায়গায় গিয়ে ওকে কি করতে হবে, স্ট্রাইক করতে হবে। স্ট্রাইক করার পর দুইটা জিনিস তৈরি হয়, একটা হচ্ছে ব্রিম স্ট্রাকলান রেডিয়েশন, আরেকটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন। এর মধ্যে সবচেয়ে বেশি কোন রেডিয়েশন তৈরি হয়, ব্রিম স্ট্রাকলান রেডিয়েশন। কত পার্সেন্ট, না না 99 90% না না, ব্রিম স্ট্রাকলান রেডিয়েশন কত পার্সেন্ট, 99% একটু দেখে নিন। কোন জায়গায় 75 বলা আছে, ঠিক আছে, কোন জায়গায় 80% বলা আছে, ঠিক আছে। তাহলে আর যে 20% অথবা 15% এটা কি, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন। এবার পরীক্ষা আসছিল যে, এবার আসে নাই, এমনি অনেক যুগ যুগ ধরে এসেছে, সেটা হচ্ছে ব্রিম স্ট্রাকলান রেডিয়েশন। আচ্ছা এই কোশ্চেনটা পরে বলতেছি, আচ্ছা কোশ্চেন পরে বলতেছি, পরে বলার সুযোগ আছে। আচ্ছা এই যে আমার দুইটা রেডিয়েশন তৈরি হলো, এই দুইটা রেডিয়েশনকে আমরা বলতে পারি ইন্টারেকশন বলছে, তাই না? ইন্টারেকশন তো, ইন্টারেকশন মানে কি? আমি আপনার কাছে গিয়ে বললাম হাই কেমন আছেন, দিস ইজ ইন্টারেকশন। এখানেই তো ইলেকট্রন একটা গিয়ে ক্যাথোডকে গিয়ে বলছে হাই কেমন আছেন, সো ইন্টারেকশনই তো হলো। আচ্ছা দেয়ার ইন্টারেকশন, হ্যাঁ। আমি কি বলতে পারি ব্রিম স্ট্রাকলান রেডিয়েশন ইজ দ্য এক্স-রে ফর এক্স-রে, বলতে পারি তো, এক্স-রে তো প্রোডিউস হলো, তাহলে দিস টু ইন্টারেকশন আর এক্স-রে, বলতে পারি, বলতে পারি। আচ্ছা এই যে এই দুটো ইন্টারেকশনের মাধ্যমে এক্স-রে তৈরি হলো, এর কত পার্সেন্ট হিট বলেন তো, 99%। আর আমার এক্স-রে মাত্র কত পার্সেন্ট, 1%। কথা বুঝছেন? আমার এক্স-রে তো খুবই নগণ্য, সেটা হচ্ছে 1%, আর বেশিরভাগই হচ্ছে হিট তৈরি হচ্ছে। এখানে আপনার বুঝলেন, এখানে এখানে আসে এই ছবিটা আপনাদের সেলমেন্ট থেকেই নেওয়া। জাস্ট এই যে দেখেন টার্গেট থেকে এই যে ফিলামেন্ট, এই যে আমার হচ্ছে এক্স-রে, ঠিক আছে, এটা হচ্ছে মানে একটা গ্লাস এনভেলপ থাকে, ঠিক আছে। ফিলামেন্ট হিট হইলো, দৌড়ায় গেল, জাস্ট আপনাদের বই থেকে পরীক্ষা আসছে এই যে রোটেটিং অ্যানোড, পাইছেন? এই যে রোটেটিং অ্যানোড পরীক্ষা আসে। আমি জাস্ট আজকে এত ডিটেলস পড়াবো না, কারণ তাহলে তো আমার এই এতদিনের 16টা ক্লাস একদিনে নিতে হবে। আমি জাস্ট যেটা যেটা আমার মনে হচ্ছে আমি দেখছি পরীক্ষা আসছিল এই যাবত, সেগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করতেছি। পরীক্ষা আসছিল যে এই রোটেটিং অ্যানোড, হোয়াই দিস ইজ রোটেটিং অ্যানোড, এটা রোটেটিং অ্যানোড কেন? এটা তো হইতে পারতো স্ট্যাটিক অ্যানোড, তাই না? ইয়েস, এতদিন যাবত স্ট্যাটিক অ্যানোড ইউজ করা হতো, যে অ্যানোড কি করে আছে, দাঁড়ায় আছে। কিন্তু দেখলো সায়েন্টিস্টরা যে আমরা যদি রোটেটিং অ্যানোড ইউজ করি, ইট প্রোভাইড গ্রেটার এরিয়া ফর বোম্বার্ডমেন্ট। একটা জিনিস রোটেট করতেছে, দেখেন রোটেট করতেছে, তাইলে যখন ওখান থেকে আসতেছে তাহলে অনেক জায়গায় তারা কি করতে পারতেছে, ফোকাল স্পটের সংখ্যা কেমন হতেছে, বাড়তেছে না? মানে এরকম ঘুরতেছে, তাহলে একবার এখানে আবার এখানে একবার এখানে, তাহলে আমি একটা বড় এরিয়া পাচ্ছি কি করার জন্য, অ্যাটাক করার জন্য, হিট করার জন্য, এক নাম্বার। আর হচ্ছে বেটার হিট ডিসিপেশন দ্যান স্টেশনারি অ্যানোড টিউব, হিটটা ঠিক মতো ছড়াই দিতে পারছে। এখন ধরেন এক জায়গায় পড়লো, শুধু এই জায়গায় পড়তেছে, ওখান থেকে তো ইলেকট্রন একজন আসতেছে না, হাজার হাজার ইলেকট্রন আসতেছে। হাজার ইলেকট্রন যদি আইসা অ্যানোডের একটা জায়গায় গিয়ে লাগে, ওই জায়গাটা কেমন হয়ে যাবে, পুড়ে যাবে না, পুড়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না? এখন যদি আমি রোটেটিং অ্যানোড ইউজ করি, সে তো ঘুরতেছে, তাহলে বিভিন্ন জায়গায় হিটটা কি করতে পারতেছে, ছড়াই দিতে পারতেছে। তাহলে খুবই ইম্পর্টেন্ট রোটেটিং অ্যানোডের দুইটা ইম্পর্টেন্স, একটা হচ্ছে আমার গ্রেটার এরিয়া পাচ্ছি, দুই নাম্বার হচ্ছে হিটটা ঠিক মতো ছড়াই যেতে পারছে। আচ্ছা এরপর আসেন ব্রিম স্ট্রাকলান রেডিয়েশনটা আপনারা নিশ্চয়ই জানেন, আমি আর ডিটেইলসে গেলাম না। অবশ্যই এই ব্রিম স্ট্রাকলান রেডিয়েশনের আরো কিছু নাম আছে, ভালো করে পড়বেন। একটা হচ্ছে কি, আমি কিন্তু এখন বলতেছি কি ব্রিম স্ট্রাকলান রেডিয়েশন, একটু আগে বলছি কি ইন্টারেকশন, তার মানে ওকে রেডিয়েশনও বলা যাবে, ইন্টারেকশনও বলা যাবে, তাই তো? ওকে আমি কিন্তু এক্সরেও বলতে পারবো, তাই তো? কারণ পরীক্ষা আসছিল নিচের কোনটি এক্সরে, এক্সরে রেডিয়েশন, এই ব্রিম স্ট্রাকলান রেডিয়েশন, তারপরে হচ্ছে এই কি বলো ওর নাম, ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন, ওদের সাথে দিয়ে দিয়েছিল ফটো ইলেকট্রিক ইন্টারেকশন। ফটো ইলেকট্রিক ইন্টারেকশন কি এক্সরে? হ্যাঁ না আপু, না, ফটো ইলেকট্রিক ইন্টারেকশন এক্সরে না, এটা অন্য জিনিস, আমরা আসতেছি। তাহলে প্রোডাকশন অফ ব্রিম স্ট্রাকলান কে আরেকটা নাম বলি আমরা ব্রিম, এটাকে আমরা হোয়াইট রেডিয়েশনও বলতে পারি। কি রেডিয়েশন? হোয়াইট রেডিয়েশন। আচ্ছা এটা কিছুই না, দেখেন এই যে আমার এই আস্তে 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 আমার ইলেকট্রনটা আস্তে 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 আইসা এই নিউক্লিয়াস, আমরা জানি অ্যানোডের মধ্যে কি আছে বলেন তো, নিউক্লিয়াস আছে। সেই নিউক্লিয়াসটাকে দেখে কি করে বলতে একটু পাকা হয়ে গেছে, দেখছেন? তাহলে আমি একটু পড়ি, an electron with energy E1, ওকে E1 টা এই সাইডে আছে, ঠিক আছে। E1 on approaching an atomic nucleus, কার নিউক্লিয়াস, কার নিউক্লিয়াস, ক্যাথোডের না অ্যানোডের, অ্যানোডের নিউক্লিয়াস, experience an attractive electrostatic force which causes it to change the direction along a curved path, ও পজিটিভ ও নেগেটিভ, ঠিক আছে। একটা অ্যাট্রাকশনের ফলে ও এদিকে কি হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। আচ্ছা ইন চেঞ্জিং ডিরেকশন দ্য ইলেকট্রন রেডিয়েটস এনার্জি H, এর ফলে সে একটা এনার্জি রেডিয়েট করছে H, which must come from the kinetic energy of the electron, therefore the electron moves away from the nucleus with an energy E2। আচ্ছা এত কিছু আমার দরকার নাই, আমার খালি মাথায় রাখতে হবে ব্রিম স্ট্রাকলান রেডিয়েশনে সমস্যাটা করে কে, নিউক্লিয়াস। কে করে, এটুকু মাথায় থাকবে তো। নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের ফলে আমার ফিলামেন্ট থেকে দৌড়ায় আসা ইলেকট্রনের পাথ কি হয়ে যায়, সরে যায়, চেঞ্জ হয়ে যায়। এটুকু লাইন আমি মনে রাখতে পারবো। ওকে নেক্সট, এটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন। কি হয় দেখি আমরা, প্রোডাকশন অফ ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন, দ্য ইনকামিং ইলেকট্রন, ওকে আমার ইনকামিং ইলেকট্রন কোনটা, আচ্ছা ওকে এটা কোলাইড, এটা এটা আমার ইনকামিং ইলেকট্রন, ঠিক আছে। কোলাইড উইথ অ্যান ইনার শেল ইলেকট্রন, ওকে ইনার শেল ইলেকট্রন মানে কি, ভিতরের দিকে, ঠিক আছে, মানে একদম বলে না যে একদম ভিতরেটা হইতে হবে, বাট ভিতরের দিকে। ওকে তাহলে ওকে আমি ধরলাম আউটার, ও আউটার, তাহলে ইনার কোনটা, এটা। আচ্ছা ওর সাথে কি করলো, ঝগড়া বাঁধাই দিল। আগেরটা কি নিউক্লিয়াসের সাথে ঝগড়া করছিল, নো, নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের ফলে সে তার দিকটা চেঞ্জ করে ফেলছে। কিন্তু এখন একটা কিন্তু এই ভিতরে ইলেকট্রনের সাথে কি বাজাই দিছে, ঝগড়া বাজাই দিছে। এই ঝগড়ার ফলে এই জায়গায় কি হয়েছে দেখি আমরা, the atom is then, আচ্ছা কি করছে, ইন্টার কোলাইড উইথ ইনার শেল ইলেকট্রন, ইনার শেল ইলেকট্রনের সাথে একটা কি করছে, কোলাইড করছে। কোলাইড করার ফলে এই ইলেকট্রনটাকে সরাই দিছে, বুঝছেন?
the atom is in an excited state and electron now being displaced from its shell, মানে ওকে সরাই দিছে, ওকে সরাই দেখেন ও এখানে নাই, দেখছেন ওকে সরাই দিছে। এখন আমরা জানি কখনো আমরা ইনার শেলগুলো কি রাখতে পারি না, খালি রাখতে পারি না, অবশ্যই সেখানে আমার কি করতে হবে, এটাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করতে আসবে কোথায় থেকে, বাইরের শেল থেকে, মানে উপরের শেল থেকে। ওকে, দেন অ্যান ইলেকট্রন জাম্পস ফ্রম আউটার শেল টু রিপ্লেস দ্য ইজেক্টেড ইলেকট্রন। আমাকে ইলেকট্রনটাকে দৌড়ায় এসে ফিলামেন্ট থেকে ইলেকট্রনটা দৌড়ায় এসে আমার ভিতরে ইলেকট্রনটাকে যে সরাই দিতে, ওকে রিপ্লেস করার জন্য অবশ্যই বাইরের একটা ইলেকট্রন এসে ওই জায়গাটা কি করবে, ফিল আপ করবে। এই যে ফিল আপ করে ওর এক্সাইটেড স্টেটটাকে একটা নর্মাল স্টেটে নিয়ে আসছে, এর ফলে যে রেডিয়েশনটা বের হয়েছে, দিস ইজ ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন অথবা ক্যারেক্টারিস্টিক এক্স রে। কথা বুঝছেন, অনলাইনে যারা আছেন বুঝছেন? জি আপু। জি আপু। আচ্ছা, এবার আসেন এক্স এর কোয়ালিটি, খুবই ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন আসবেই, কেবিপি মিলি অ্যাম্পিয়ার এগুলো থেকে একটা কোশ্চেন দিবে। আচ্ছা, এক্স এর কোয়ালিটি কি? এক্স এর কোয়ালিটি আপনি বলেন যে কোনো জিনিসের কোয়ালিটি মানে কি? ধরেন আমি আপনার কাছে একটা এক্স রে দিলাম, হ্যাঁ, এক্স রে আপনি আপনি আগে আমাকে বলেন আপনি এক্স রে করবেন কেন? কোনো সমস্যা আছে কিনা দেখার জন্য, চেক করার জন্য, এটাই তো বাংলা ভাষা। এখন আমি আপনাকে একটা এক্স রে দিলাম, এক্স রে একদম সাদা হয়ে আছে, তাহলে আপনি কি কিছু বুঝবেন? অথবা এক্স রে একদম কালো হয়ে আছে, বুঝবেন? তাহলে এক্স রে কোয়ালিটি মানে এক্স রে মান নির্ধারণ করা। তাহলে মেজারমেন্ট অফ আ পেনিট্রেটিং এবিলিটি অফ দ্য এক্স রে বিম, যে এক্স রে বিমটাতে দিছি ওর পেনিট্রেশন কেমন হয়েছে, ও এটার ভিতর দিয়ে গেছে যে বেশি চলে গেছে নাকি কম গেছে। কথা বুঝছেন? ডিসক্রাইব দ্য ডিসটেন্স অ্যান এক্স রে বিম ট্রাভেলস ইন এ ম্যাটার। হাই এনার্জি এক্স রে photons travel further in matter more penetrating.
যখন সে একদম ভেদ করে চলে যায় তখন সেটাকে আমরা কি বলবো, মোর পেনিট্রেটিং। যখন দেখা গেলো ভেদ করে যাইতে পারে না সেটা হচ্ছে লেস পেনিট্রেটিং। ওকে, এই যে কতটুকু পেনিট্রেটিং সেটা আমরা মেজার করি হাফ ভ্যালু লেয়ার দিয়ে। কি দিয়ে? নিশ্চয়ই আপনার হাফ ভ্যালু লেয়ার করছেন। একটা এক্স এর ভিতর দিয়ে, মানে একটা ম্যাটারের ভিতর দিয়ে কতটুকু এক্স রে যাবে এই পেনিট্রেশনটা আমরা মেজার করি কি দিয়ে? হাফ ভ্যালু লেয়ার। আচ্ছা, এখন আসেন আমরা পড়বো একটা এক্স এর কি কি কোয়ান্টিটি এবং কে কে কোয়ালিটি মেনটেন করে। খুবই 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 ইম্পর্টেন্ট। কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পাসেস থ্রু দা ম্যাটার। কি বলছি? মানে এটা বলতে পারি যে কোয়ান্টিটি মানে হচ্ছে কতটা ইলেকট্রন পেনিট্রেট করছে, আর কোয়ালিটি মানে হচ্ছে কত শক্তি দিয়ে পেনিট্রেট করছে। কথা বুঝছেন তো? তো কোয়ান্টিটি মানে তো মেজার করা যাবে, তাহলে এটা মানে নাম্বার অফ ইলেকট্রন পেনিট্রেট করছে, আর কোয়ালিটি মানে কতটুকু শক্তি দিয়ে পাওয়ার দিয়ে সে পেনিট্রেট করছে। মানে সে কি, মানে দেখো 100টা ইলেকট্রন, এটা হচ্ছে কোয়ান্টিটি। আচ্ছা, এই 100টা ইলেকট্রন লেস পেনিট্রেশন, এটা হচ্ছে কোয়ালিটি। মোর পেনিট্রেশন, দিস ইজ কোয়ালিটি। ওর কোয়ালিটি মোটা সোটা সে ভেদ করে যাইতে পারবে সেটা না, তাহলে নাম্বার আলাদা, কোয়ালিটি আলাদা, মানে কোয়ান্টিটি আলাদা, কোয়ালিটি আলাদা। আচ্ছা, তাহলে এই কোয়ান্টিটি ডিপেন্ড করে কিসের উপর? কোয়ান্টিটি ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কেবি স্কয়ার মিলি অ্যাম্পিয়ার সেকেন্ড। জেড মানে কি? অ্যাটমিক নাম্বার এক্সপোজার টাইম। কথা বলছেন? আপনি আমি আপনার সারা দিন দাঁড় করে রাখলাম এক্স টিউবের সামনে, তাহলে আপনার গায়ের ভিতর দিয়ে তো অনেক নাম্বার অফ মানে ইলেকট্রন পাস করবে, ঠিক না? কথা বলছেন? আমি আপনাকে অল্প সময় রাখছি, তাহলে নাম্বারও কমে যাবে। আচ্ছা, এবার আসেন কোয়ালিটি। কোয়ালিটি ডিপেন্ড করে কিসের উপর? এগুলো কিছু, সরি হ্যাঁ, এগুলো হচ্ছে কোয়ান্টিটি। এগুলো কি? কোয়ান্টিটি। এখন বলতেছি কি কোয়ালিটি। কোয়ালিটি ডিপেন্ড করে হচ্ছে কিলো ভোল্টেজ কিউ ফিল্ট্রেশন। কিসের উপর ডিপেন্ড করে? ঠিক আছে। আচ্ছা, এখানে কোথাও কি আপনি মিলি অ্যাম্পিয়ার পাচ্ছেন? কোথাও কি মিলি অ্যাম্পিয়ার পাচ্ছেন কোয়ালিটিতে? মিলি অ্যাম্পিয়ার পাইছেন? বলেন। না আপু, না আপু। এখানে কোথাও মিলি অ্যাম্পিয়ার আছে? নাই। তাইলে না আপু। মিলি অ্যাম্পিয়ার সেকেন্ড কোয়ালিটি ডিটারমাইন করে না, এতটুকু মাথায় রাখেন। এবার আসেন টিউব ফিল্ট্রেশন। এটা যদি এখানে লিখে নাই, এই টিউব ফিল্ট্রেশন কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাতেই এফেক্ট করে। কিভাবে দেখেন? ফিল্ট্রেশন করে, ফিল্টার করে। ঠিক আছে, আপনি ব্যবহার করলেন যে ফিল্টার করলেন, ঠিক আছে, আমরা যখন ছবি ফিল্টার করি আজকে ওরা ফিল্টার দেয় না সেজন্য আমাকে কালো লাগতেছে, কিন্তু অন্য সময় ওরা ফিল্টার দেয় আমার কিন্তু সাদা লাগে অনলাইনে। ঠিক আছে, তো ফিল্টার দিলে যেটা হয়, সত্যি দেখা আজকে কালো লাগতেছে, অন্য কিন্তু সত্যি ফর্সা লাগে আমাকে। তাহলে ফিল্টার দিলে যেটা হয়, একটা হচ্ছে যদি ফিল্টার আমরা ইউজ করি তাহলে আমার যে ইলেকট্রন 100টা থাকে সেটাকে সে ফিল্টার করে কমায়, সেটাকে ধরেন 90তে নিয়ে আসছে, 10টা বাদ দিয়ে দিচ্ছে। আরেকটা হচ্ছে সে যদি পেনিট্রেট বেশিও করতো তাকে ফিল্টার করে কি করে দিছে, কম পেনিট্রেট করে দিছে। তাই আমি বলতে পারি টিউব ফিল্ট্রেশন ওয়ার্ক অন বোথ কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি। শুধু টিউব ফিল্ট্রেশন না, কেবিও কিন্তু ইউজ হয় বোথ ইন দা কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি। এবার আছে হোয়াট ইজ ইন্টেন্সিটি। কি বলছি? ইন্টেন্সিটি। একই কথা, এই যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাকে একসাথে আমরা বলি কি? ইন্টেন্সিটি। কথা বলছেন? তাহলে এই যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাকে যোগ করলে আমরা কি পাই? ইন্টেন্সিটি। আচ্ছা, এটাই বলছি। তাহলে আমি একটু আপনাদের বলছি, কোয়ান্টিটি হচ্ছে নাম্বার আর কোয়ালিটি হচ্ছে পাওয়ার, পেনিট্রেটিং পাওয়ার, এনার্জি। দুইটাকে মিলে আমরা কি বলি? ইন্টেন্সিটি। এবার আসেন এজ এ হোল আমরা বলি যে ইন্টেন্সিটি কারা মেনটেন করে? জাস্ট কিছুই না, এতক্ষণ যারা যারা কোয়ালিটিতে ছিল তারা, যারা যারা কোয়ান্টিটিতে ছিল তাদেরকে একসাথে যোগ করে যতটুকু মনে থাকে বলবেন, সাথে কোলিমেশনের কথা একটু মনে রাখেন, আর সোর্স টু ফিল্ড ডিসটেন্সের কথা একটু মনে রাখেন। এটা হচ্ছে সামারি, কিছুই না, একই জিনিসই। দেখেন কারেন্ট সে কিন্তু কোয়ান্টিটি মেইনটেইন করছে। কোয়ালিটিতে পাইছিলাম কারেন্ট, মিলি অ্যাম্পিয়ার সেকেন্ডকে কি কোয়ালিটিতে পাইছিলাম? ভোল্টেজকে পাইছিলাম, পাইছি। তারপরে যে ফিল্ট্রেশনকে পাইছিলাম, তাই না? হ্যাঁ। এখন এই অ্যাডেড ফিল্ট্রেশন হচ্ছে অন্য, টিউব ফিল্ট্রেশন অন্য, অ্যাডেড ফিল্ট্রেশন অন্য। পরীক্ষাতে অ্যাডেড ফিল্ট্রেশন থাকে তাহলে এটা ডিক্রিজ করে কোয়ান্টিটি, ইনক্রিজ করে কি? কোয়ালিটি। অ্যাটমিক নাম্বার পেয়েছিলাম, ভোল্টেজ ইকুয়াল, আর ভোল্টেজ একই কথা। কেবিপি আসেন, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা কোশ্চেন আসে। কেবিপি মানে কি বলেন তো? এনার্জি অফ দ্য এক্সেস। কেবিপি মানে কি বলেন তো? পিক কিলো ভোল্টেজ আপু। বলেন। পিক কিলো ভোল্টেজ। হ্যাঁ, পিক কিলো ভোল্টেজ আপু। আপু শোনা যাচ্ছে না তো? বলেন। কিলো ভোল্টেজ। হ্যাঁ, কিলো ভোল্টেজ। এই কিলো ভোল্টেজ, পিক কিলো ভোল্টেজ, এটা বলতেছি আপু। হ্যাঁ, পিক জি কিলো আপু। ভোল্টেজ। পিক কিলো ভোল্টেজ হচ্ছে এনার্জি অফ দ্য এক্স রে। ঠিক আছে, মানে কোয়ালিটি অফ দ্য এক্স রে, তাই তো? তাহলে খুবই ইম্পর্টেন্ট এই রিলেশনগুলো। হায়ার পেনিট্রেবিলিটি ইট মুভস থ্রু দ্য টিস্যু। কথা হচ্ছে? আচ্ছা, এবার আসেন দ্য এনার্জি ডিটারমাইন্স দ্য কোয়ালিটি অফ দ্য এক্স রে প্রোডিউস। ঠিক তো? আচ্ছা, ইনক্রিজ কেবিপি ইলেকট্রন গেইন হাই এনার্জি। ঠিক তো? হাই এনার্জি ইলেকট্রন মানে গ্রেটার কোয়ালিটি অফ এক্স রে। ঠিক তো? গ্রেটার কোয়ালিটি মানে হচ্ছে গ্রেটার পেনিট্রেবিলিটি। ঠিক তো? তাহলে কেবিপি ইকুয়াল টু কোয়ান্টিটিও বাড়ছে, কোয়ান্টিটিও বাড়ছে না? আচ্ছা, ইনক্রিজ কেবিপি মোর এক্স রে প্রোডাকশন। ঠিক আছে, এবার শুনেন আরো কিছু কথা আছে। আচ্ছা, কথাটা পরে বলতেছি, এবার আরেকটু বলে দিই। টু আ লেজার এক্সটেন্ট ইট অলসো ইনফ্লুয়েন্সেস দ্য বিন কোয়ান্টিটি। আচ্ছা, ঠিক আছে, মানে একটু আগে তো বললাম যে কেবিপি কোয়ালিটিতেও হেল্প করে, কোয়ান্টিটিতেও হেল্প করে। As we increase KBP, more of the beam penetrates the tissue with high energy, so they interact more by the cone effect, Compton effect. This produces more scattered radiation, which increases image noise and reduces contrast. আচ্ছা, এবার আসেন সুন্দর করে বুঝেন আপনারা। কেবিপি বাড়াইছি, কি বাড়াইছি? ঠিক আছে, আচ্ছা, এনার্জি বাড়ছে, ঠিক আছে, ঠিক আছে, কোয়ালিটি বাড়ছে, ঠিক আছে, সাথে কিছু কোয়ান্টিটিও বাড়ছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, পেনিট্রেশন বাড়ছে, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, পেনিট্রেশন বাড়ছে কিন্তু, আচ্ছা, মোর এক্সরে তৈরি হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, মোর এক্সরে তৈরি হয়েছে, ওকে, মোর এক্সরে মানে হচ্ছে অনেক এক্সরে, তাহলে মোর কম্পাউন্ড ইন্টারেকশন, তাই না? তাহলে আমরা জানি, এই আপনারা বলেন কম্পাউন্ড ইন্টারেকশনে এক্সরে কেবিপি বেশি লাগে না কম লাগে? বলেন। বেশি লাগে। আচ্ছা, ফটো ইলেকট্রিক ইন্টারেকশনে কেবিপি কেমন লাগে? কম। বেশি। বেশি আপু, বেশি। কম টনে কম। একজন বলেন তো আপু, কম্পাউন্ডে বেশি লাগে না ফটো ইলেকট্রিকে বেশি লাগে? কম টনে বেশি লাগে। কম টনে বেশি লাগে, ফটো ইলেকট্রিকে কম লাগে। এই জন্যই তো আমরা মেমোগ্রাফিতে কি ইউজ করি? ফটো ইলেকট্রিক। কেবিপি কম ইউজ করি। তাহলে কোনটা হয়? যদি পরীক্ষা আসে মেমোগ্রাফিতে আমরা কোন ইন্টারেকশন ইউজ হয়? ফটো ইলেকট্রিক। ইলেকট্রিক। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে তো কেবিপি বেশি,
তাই না? তাহলে এখানে কোন ইন্টারেকশন হবে? কম্পন। আর যত কম্পন ইন্টারেকশন তত বেশি স্ক্যাটারিং, তত বেশি কি স্ক্যাটারিং, মানে ছড়াই যাবে। যত স্ক্যাটারিং তত নয়েজ, ঠিক আছে, তত লেস কন্ট্রাস্ট, লেস কন্ট্রাস্ট, ঠিক আছে। তাহলে কম্পন ইন্টারেকশন মানে খারাপ, আমার বডিতে অনেক বেশি আয়ন তৈরি হবে, তাহলে মোর ফ্রি রেডিকেল, তত কার্সিনোমা। কথা বুঝছেন? অনলাইনে যারা আছেন বুঝছেন, আমি আবার বলতেছি, যত কেবিপি তত বেশি এনার্জি, তত কোয়ালিটি এবং কোয়ান্টিটি বেশি। যত কোয়ালিটি কোয়ান্টিটি বেশি মানে হচ্ছে তত পেনিট্রেশন বাড়বে, যত পেনিট্রেশন বাড়বে মানে হচ্ছে তত এক্সরে তৈরি হবে, তত এক্সরে মানে কেবিপি বেশি মানে তত এক্সরে তৈরি হচ্ছে, যত হবে তত কম্পন ইন্টারেকশন হবে, যত কম্পন ইন্টারেকশন মানে হচ্ছে তত স্ক্যাটারিং রেডিয়েশন হবে, স্ক্যাটারিং ইফেক্ট পাবো, যত স্ক্যাটারিং ইফেক্ট হবে আমার ফিল্মের নয়েজ বেড়ে যাবে, কন্ট্রাস্ট কমে যাবে। আর আমার বডিতে কি হবে? আমার বডিতে বেশি বেশি ফ্রি রেডিক্যাল তৈরি হবে, আর যত ফ্রি রেডিক্যাল তৈরি হবে আমার বডির জন্য খারাপ, হ্যাজার্ডাস। কথা বুঝছেন? কথা বুঝছেন? জি আপু। আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে 50 কেবিপি যদি আমরা ইউজ করি, 50 কেবিপি, তাহলে আমরা ফটোইলেকট্রিক ইন্টারেকশন কতটুকু পাই? 79। কম্পন কতটুকু পাই? 21। আর কিছু এক্সট্রা আছে তারা কোনো ইন্টারেকশন করে না। আচ্ছা, 80 কেবিপি ইউজ করলে আমরা ফটোইলেকট্রিক পাই কতটুকু? 46। কম্পন কতটুকু? 52। আর 2% হচ্ছে কিছু করে না। আর 110 দেখেন এবার কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, কোনটা কমতেছে আস্তে আস্তে বলেন তো? ফটোইলেকট্রিক কমতেছে, কম্পন আস্তে আস্তে বাড়তেছে 23%। কম্পন কতটুকু? 70%। আর কতটুকু নো ইন্টারেকশন? 7%। তাহলে as no interaction increases, less exposure is needed to produce the image, so patient exposure is decreased। কথা শুনে পরীক্ষা আসছিল যে 110 কেবিপি, ঠিক আছে, তারপর দিছে কি জানেন? এই এত পার্সেন্টেজ না দিয়ে দিছে মোর ফটো ইলেকট্রিক, লেস কম্পন, এভাবে পয়েন্টগুলো দিছে। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে 50 পর্যন্ত ফটো ইলেকট্রিক বেশি, 50-এর পর থেকে আস্তে আস্তে ফটো ইলেকট্রিক কি হয়ে যাবে? কমে যাবে, আস্তে আস্তে বাড়তে থাকবে কোনটা? কম্পন। কথা বুঝছেন? তাহলে আমি এই কথাটা আবার লিখছি, দেখেন, কেবিপি এন্ড ডেন্সিটি অফ দ্য বডি পার্ট ইমপ্যাক্ট দ্য অ্যামাউন্ট অফ স্ক্যাটার্ড রেডিয়েশন। হাই কেবিপি মোর স্ক্যাটার্ড, লো মানে কন্ট্রাস্ট মোর পেনিট্রেশন, লো কেবিপি লেস স্ক্যাটার্ড, হাই কন্ট্রাস্ট হাই পেনিট্রেশন। আবার লিখছি কথাগুলো, ইফ কেবিপি ইজ ইনক্রিজ উইদাউট রিডিউসিং দ্য। আচ্ছা, এবার শুনেন, ওভার পেনিট্রেটেড ইমেজ মানে হচ্ছে কি জানেন? ছবিটা কেমন হয়ে যাবে? কালো হয়ে যাবে। ওভার পেনিট্রেটেড মানে কি সব পেনিট্রেশন করে চলে গেছে, লেক্স কনভেক্স হ্যাভ হাই ডেন্সিটি, তাহলে কেমন হয়ে যাবে? কালো হয়ে যাবে। আর আন্ডার পেনিট্রেটেড ইমেজ মানে হচ্ছে ছবিটা কেমন থাকবে? বেশি সাদা হয়ে যাবে। কতটা বুঝছেন? নেক্সট আসি, একটা 15% রুল আছে। কি আছে? 15% রুল, ঠিক আছে। তো এখন আমাকে তো মোটামুটি কেবিপি, মিলি এম্পিয়ার এগুলো তো ম্যানেজ করতে হবে, তাই না? ওদেরকে এত বসে বসে ইয়া আছে, ওরা তো টেকনোলজি টেকনিশিয়ান, ওরা তো এত কিছু ইয়া করতে পারে না। এই জন্য 15% রুলটা দিয়ে মোটামুটি মানে বুঝতে হয় যে কতটুকু পেনিট্রেট করে। ইউজ টু অপটিমাইজ দ্য কেবিপি এন্ড এনহ্যান্স কন্ট্রাস্ট, ডাজ নট ইমপ্যাক্ট ডেনসিটি। মনে রাখবেন এই ডেনসিটি কথাটা বেশিরভাগ সময় নির্ভর করে হচ্ছে মিলি এম্পিয়ার সেকেন্ডের উপর, লিখে রাখেন। তাহলে ডেনসিটি মানে কতটুকু কালো হবে। অবশ্যই কেবিপি বাড়াইলে ডেনসিটি বাড়বে, কিন্তু এটা মেইনলি ডিপেন্ড করে কিসের উপর? সেকেন্ড। খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের এসবি আসে। টু ইনক্রিজ পেনিট্রেশন, ইনক্রিজ কেবিপি 15%। পেনিট্রেশন বাড়াইতে হলে আপনাকে কেবিপি বাড়াইতে হবে কতটুকু? 15%। টু ডিক্রিজ পেনিট্রেশন, কেবিপি কমাইতে হবে কতটুকু? 15%। এর সাথে আপনাকে অবশ্যই মিলি এম্পিয়ারটাকেও কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। ইফ ইউ চেঞ্জ দ্য কেবিপি, যদি আপনি কেবি বাড়ান তাহলে ওই মিলি এম্পিয়ারটাকে কি দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। আর যদি কমান কি দিয়ে ভাগ মাল্টিপ্লাই করতে হবে? 2 দিয়ে। এখন আপনি বলতে আপু এত বুঝাই দেন, এত কিছু বোঝার দরকার নেই, খালি মনে রাখবেন 15% রুল ইউজ করা হয় কেবিপিতে। কি বলছি? করা হয় কেবিপিতে, ঠিক আছে। এবার আসেন এক্সপোজার ফ্যাক্টর। ইনক্রিজ, এই কথাগুলো আবার বলছি জাস্ট মাথার মধ্যে ঢোকার জন্য, কারণ এগুলা ঘুরাই ফিরে কোশ্চেন আসে। কম্পনে কেবিপি কেমন ইউজ করি? হায়ার, মানে এই যে ফ্লো চার্ট একটা লিখে দিচ্ছি আপনাদেরকে, এখান থেকে ঘুরাই ফিরে একটা হলেও কোশ্চেন আসবেই। তাহলে ইনক্রিজ কেবিপি, মোটামুটি কেবিপি ইনক্রিজ করলে মিলি এম্পিয়ার সেকেন্ড ওরা কি করে? কমাই দেয়। এই যে আপনারা 15% রুলটা আপনাদেরকে একটু বলছি না, এই যে বলছি না, মানে ওরা একদম আপনি হিসাবটা ওভাবে করতে পারেন না, মোটামুটি ওরা ওটুকু মাথায় রাখে টেকনোলজিস্টরা, যে আমি যদি কেবিপি বাড়াই দিই তাহলে মিলি এম্পিয়ারটাকে আমার কি করতে হবে? কমাইতে হবে। আমি যদি কেবিপি যত বাড়াবো, কারণ আমি একটা ছবি নিতেছি, ছবির কেবিপি কিন্তু সবার ক্ষেত্রে একই রকম হয় না। যদিও আপনাদেরকে একটা চার্ট করতে হয় যে সিটিতে কতটুকু ইউজ করি, এক্সরেতে আমরা কতটুকু ইউজ করি, চেস্ট এক্সরেতে কত ইউজ করি, বাট ওরা কি করে? ধরেন মোটা একটা মানুষ আসছে, তার পেনিট্রেশন কেমন লাগবে বলেন তো? বেশি লাগবে না? সে তো মোটা, তার তো অনেক চর্বি, তার তো পেনিট্রেশন বেশি লাগবে, তখন কেবিপি কি করতে হবে? বাড়াইতে হবে। আবার আবার একটা শুকনা আপনার মতো একটা মানুষ আছে, তাহলে কেবিপি কি করতে হবে? কমাইতে হবে। তাহলে এই যে কেবিপি বাড়াবে কমাবে, এটা তো কার্সিনোজেনিক, তাই না? কেবিপি বেশি বাড়াই ফেলে তো কম্পন হবে, এই হবে সেই হবে, ছবির কন্ট্রাস্ট নষ্ট হয়ে যাবে। এই জন্য অবশ্যই তাকে কোন দিকে খেয়াল রাখতে হবে? মিলি এম্পিয়ার সেকেন্ডের দিকে। তাহলে কেবিপি বাড়াইলেও তার মাথায় রাখতে হবে কোনটা? মিলি এম্পিয়ার সেকেন্ড। তাহলে ও যখন কেবিপি বাড়াই দিবে, মিলি এম্পিয়ার সেকেন্ডটাকে কি করবে? কমাই দিবে। মোটামুটি দুই দিয়ে ভাগ করা মানে কি বলেন তো? হাফ করা, বুঝছেন না? মিলি এম্পিয়ারটাকে কি করবে তখন? হাফ করে দিবে। 2 দিয়ে ভাগ করা মানে কি? হাফ করে দিবে, মানে 2 গুণ, মানে কমাই দিবে, ঠিক না? মানে হাফ করে দিবে। আর মাল্টিপ্লাই করা মানে হচ্ছে 2 গুণ দ্বিগুণ করে দিবে। এটা একটা হিসাব তারা মেইনটেইন করে। আচ্ছা, তাহলে ইনক্রিজিং কেবিপি গ্রসলি হচ্ছে রিডিউস মিলি এম্পিয়ার সেকেন্ড, তাই তো? গ্রেটার পেনিট্রেশন, লেস অ্যাবজর্পশন, রিডিউস পেশেন্ট ডোজ। আচ্ছা, এবার দেখেন এই পয়েন্টটা কিন্তু আমি এখানে লিখিনি, তাই না? এখানে কিন্তু আমি চার্টে কিন্তু লিখিনি, ঠিক আছে? তাহলে আমি একটু চার্টে লিখে দিই, ইনক্রিজ পেনিট্রেশন এন্ড রিডিউস পেশেন্ট ডোজ। খুব ইম্পর্টেন্ট, এই চার্টটা খুব ইম্পর্টেন্ট। এই যে একটা চার্ট আমি আপনাকে লিখে দিচ্ছি, এটা এখন বক বক করতেছে, এটা খুব ইম্পর্টেন্ট। তাইলে আপনি দেখেন, আমি যখন কেবিপি বাড়াবো, ঠিক আছে, তাইলে আমার পেনিট্রেশন কেমন হবে? বডি ভিতর দিয়ে বাড়বে, কিন্তু পেশেন্টের ডোজ কেমন লাগবে? কম লাগবে। বুঝেন না? ধরেন আমি একদম ভাত রান্না করতেছি, জোরে আগুন দিছি, তাড়াতাড়ি হয়ে যাবে না? সময় কম লাগবে, তাই না? আবার দেখা গেলো যে আমি অল্প দিছি, তাহলে আস্তে আস্তে ফুটবে, ঠিক আছে, তো তাড়াতাড়ি কম সময় লাগবে। সাথে কিন্তু আমি এটাও লিখতে পারি যে কম এক্সপোজার টাইম, লিখতে পারি না? এটাও লিখতে পারি, তাই না? ঠিক আছে, তাহলে কেবিপি বাড়াইলে একটা সুবিধা হচ্ছে আমার এক্সপোজার টাইমটা কম লাগতেছে, পেশেন্টের ডোজও কেমন লাগতেছে? কম লাগতেছে, ঠিক আছে। তাহলে কি বলছি? আপনারা যারা অনলাইনে আছেন ঘুমাই গেছেন কিনা? না আপু। না আপু। না আপু। ঘুমাই গেলে বললেন, তাহলে আপনাদের জন্য আমরা চা বানায় পাঠাবো। তাহলে পেশেন্ট ডোজ কম লাগবে, তাই না? তাহলে পেশেন্ট ডোজ কম লাগা মানে হচ্ছে কি? ভালো না আমাদের জন্য? আমাদের জন্য তো ভালো, আমরা তো চাই আমরা ডোজ কম খাই, কিন্তু সমস্যা তো আছে। সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে যে পেশেন্ট ডোজ কম লাগলেও এর সমস্যা হচ্ছে যে এই কম্পন ইন্টারেকশন করবে, ঠিক আছে, এর ফলে স্ক্যাটারিং হবে, আমার ছবি নষ্ট হয়ে যাবে। কম্পন ইন্টারেকশন মানে কি? বেশি বেশি আয়ন তৈরি করবে আমার বডিতে, আবার এটাও আমার কার্সিনোজেনিক।
তাই আমার মানে যেটা মাথায় রাখতে হবে, ডোজ কম মানে সেটা না একবারে সব ডোজ ঢুকাই দেওয়া, কথা বুঝছেন? ডোজ কম মানে হচ্ছে যে আমার খুব মানে একদম ডোজ কম হবে ব্যাপারটা সেটা না, একবারে আপনার বডির ভিতর দিয়ে একটা মানে বোলাস ডোজ ঢুকাই দেওয়া, এটা একটা জিনিস। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে ছবির কোয়ালিটি কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। সো আমাদেরকে যেটা করতে হয়, আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়। কি করতে হয়? অ্যাডজাস্ট করতে হয়, ঠিক আছে? নিউরাল টেস্ট একটা মিনিমাম 60 কেবিপি আমরা ইউজ করি, লো মানে 60 কেবিপিতে আমাদের হয়ে যায়, সরি, লেস কন্ট্রাস্ট বেটার অ্যাসেসমেন্ট অফ লাং প্যারেন্টাইম। 60 কেবিপি হলে কন্ট্রাস্ট অত ভালো বোঝা যায় না, একটা ছবি দেখেন কন্ট্রাস্ট অত ভালো বোঝা যাচ্ছে না, তাই না? এত কি সুন্দর লাগতেছে এটা, কিন্তু মোটামুটি লাং প্যারেন্টাইম একটা বেটার অ্যাসেসমেন্ট করা যায়। লো কেবিপি লুকিং ফর এনি বোন ডিটেইলস, আমরা বোনগুলো ভালো করে দেখতে পারি। এই কোশ্চেনটা আপনাদের আসছিল হচ্ছে 2021 সালের কোন একটা সেশনে আপনাদের আসছিল, এবং এই কোশ্চেনটা দিছে হচ্ছে, দেখেন এখানে লেখা আছে সাইবার ফিজিক্স, মানে এটা হচ্ছে একটা এ লেভেলের বই থেকে দিছে, হইতে পারে আমাদের স্যার অথবা ম্যাডাম তখন এ লেভেলের বই ছেলেকে পড়াচ্ছে অথবা মেয়েকে পড়াচ্ছে, তখনই মিলে গেছে, তারপর এই কোশ্চেনটা আপনাদের পরীক্ষাতে দিয়ে দিছে। জাস্ট এই কোশ্চেনটাই আসছিল। হ্যাঁ, তাহলে ফর টাংস্টেন কে ইলেকট্রন হ্যাভ বাইন্ডিং এনার্জি অফ এত কিলো ইলেকট্রন ভোল্ট এন্ড এল ইলেকট্রন আর বাউন্ড বাই এত কিলো ইলেকট্রন ভোল্ট, আর কে শেল ইলেকট্রন ইজ রিমুভ ফ্রম আ টাংস্টেন অ্যাটম এন্ড ইজ রিপ্লেসড বাই এল শেল ইলেকট্রন। খুবই সোজা, তাহলে এখানে কি রেডিয়েশন তৈরি হয়েছে? ক্যাটাস্টিক রেডিয়েশন। হ্যাঁ, এখন কতটুকু এনার্জি এমিট করছে, কি করবো বলেন তো? আমরা দুটা থেকে বিয়োগ করে দিব, বুঝেন না? যে কে থেকে কে এর একটা ইলেকট্রন রিমুভ হয়ে গেছে, এল থেকে লাভ দিয়ে কে তে আসছে, তাহলে কতটুকু এনার্জি এমিট হয়েছে? তাহলে এল মাইনাস কে, তাহলে কত পাইছি আমি? 57.4। এটা লাস্ট অ্যাকচুয়াল ফোকাল স্পট, ঠিক আছে? এটা কিছু ফোকাল স্পটটা একটু আমরা বলছিলাম না, ফোকাল স্পটে কিসের অংশ ছিল বলেন তো আপু? স্পট, অ্যানোডের অংশ ছিল, তাই? আমি যদি আপনাকে বলি যে এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে আমার ফিলামেন্ট, আর এটা হচ্ছে অ্যানোড, হ্যাঁ, এটা অ্যানোডের মধ্যে দেখছেন একটা লার্জ ফোকাল স্পট, ঠিক আছে? এটার কিছু সুবিধা আছে। লাস্ট হলে গুড হিট ডিসিপেশন, হিটটা ভালো করে ডিসিপেট হতে পারে। দুই নম্বর হচ্ছে থিক বডি পার্ট যদি হয় সেক্ষেত্রে সুবিধা আছে। শর্ট এক্সপোজার টাইম কিরকম? কম লাগে। আচ্ছা, রেজাল্ট ইন ইফেক্টিভ ফোকাল স্পট মাচ লেস দ্যান দ্য অ্যাকচুয়াল ফোকাল স্পট সাইজ। আচ্ছা, এরপর আসলে আমরা এই জিনিসটা একটু পড়ি, তারপর আপনারা ওই জায়গাটা ক্লিয়ার হবে। লাইন ফোকাস উপরে অংশটা আসতেছে না, লাইন ফোকাস প্রিন্সিপাল আপনারা পড়ছিলেন আগে? লাইন ফোকাস প্রিন্সিপাল পড়ছিলেন, পড়াইছিল না? অনলাইনে যাওয়া আছেন, জি পড়ছিলেন? আপু, জি আপু, জি আপু, জি বলো তো আপু, কি? জি আপু অ্যাকচুয়াল, হ্যাঁ, হইতেছে কিন্তু আপনার। আপু অ্যাকচুয়াল ফোকাস স্পটে এই যে একটা রশ্মি বলে নিচ দিক দিয়ে হচ্ছে একটা অ্যাঙ্গেলের মতো, আমি কি হ্যাঁ, মানে দেখতেছি অ্যানোড সেটা? অ্যাঙ্গেলের সাথে রিলেশন আছে, ঠিক আছে, জি বুঝছি আমি। আপু, তাহলে লাইন ফোকাস প্রিন্সিপালটা হচ্ছে ইট এক্সপ্লেন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য অ্যাকচুয়াল ফোকাল স্পট and the sorry on the anode surface and the effective focal spot size। এত কিছু বুঝি না, অ্যাকচুয়াল ফোকাল স্পট আর ইফেক্টিভ ফোকাল স্পট, সবাই তো অ্যাকচুয়াল না, ঠিক আছে? আমাদের ক্লাসে যদি আমরা এখন 20 জন মানুষ থাকি, এর মধ্যে 20 জনই খুব অ্যাকচুয়াল? সবাই অ্যাকচুয়াল? সবাই কি ইফেক্টিভ? না, কিছু আছে খুব মানে ইফেক্টিভ, মানে কি ধরেন কথা শুনতেছে, ক্লাস করতেছে, কিছু ক্লাস করতেছে না। এই যে অ্যাকচুয়াল ফোকাল স্পট এবং ইফেক্টিভ ফোকাল স্পট, এই দুটার মধ্যে যে রিলেশন, দিস ইজ লাইন ফোকাস প্রিন্সিপাল। কি বলছি? প্রিন্সিপাল কি? অ্যাকচুয়াল এবং ইফেক্টিভের মধ্যে সম্পর্ক। আচ্ছা, তাহলে ইট স্টেটস দ্যাট দ্য ইফেক্টিভ ফোকাল স্পট ইজ স্মলার দ্যান দ্য অ্যাকচুয়াল ফোকাল স্পট। এটাই তো, ইফেক্টিভ তো বড় হবে না, ইফেক্টিভ তো ছোট। আচ্ছা, by angling the face of anode target a large actual focal spot size can be maintained and a small effective focal spot size can be created। এখন দেখেন আমার অ্যানোডটা যদি এরকম থাকে, তাহলে দেখা গেল এটা আমার অ্যানোড, ঠিক আছে? এটা ধরেন আমার অ্যাকচুয়াল ফোকাল স্পট, এটা এটা কালো ঢাকনাটা। আমি যদি এটা রাখি তাহলে এটা সাইজটা কিরকম? বড় না? বড় না? আমি যদি এখন বড় তো এটুকু, এখন যদি এটা এরকম করে ফেলি, সাইজটা কি হয়ে গেছে বলেন তো? ছোট হয়ে গেছে না? আচ্ছা, তাইলে সাইন্টিস্টরা ঠিক করছে যে আমরা একটা কাজ করি, এত বড় অ্যানোড অ্যাঙ্গেলটা রেখে একটা ঝামেলা আছে। সুবিধা আছে, সুবিধা কি? একটু আগে 3টা সুবিধা বলছি না, যে হিট ডিসপার্স হতে পারে, মোটা মানুষকে ইউজ করা যাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমার হচ্ছে টাইম কম লাগবে, এক্সপোজার টাইম কম লাগবে। তো সাইন্টিস্টরা ঠিক করছে যে এত বড় অ্যাকচুয়ালটা ইউজ না করে আমরা যদি একটু অ্যাঙ্গেল করে ফেলি, অ্যাঙ্গেল করে ফেললে যেটা হবে যে আমরা স্মল যদি করে ফেলি, স্মল ইফেক্টিভ ফোকাল স্পট যদি পাই, তাহলে যারা কাজ করে ইফেক্টিভ ওই জায়গাটাতে আমরা মেজার করতে পারবো, আমাদের এত বড় ইয়া দরকার নেই। তখন তারা কি করছে? একটা অ্যাঙ্গেল করে ফেলছে। এটাকে কি করছে? একটা অ্যাঙ্গেল করে ফেলছে। এই অ্যাঙ্গেলটার নাম দিচ্ছে তারা অ্যানোড অ্যাঙ্গেল। কি দিছে? খুবই ইম্পর্টেন্ট, একটা অ্যানোড অ্যাঙ্গেল অথবা লাইন ফোকাস প্রিন্সিপাল থেকে কোশ্চেন আসবেই। এই অ্যানোড অ্যাঙ্গেলের মান হচ্ছে 6 থেকে 20। কোনো জায়গায় আপনারা 8 থেকে 20 পাবেন, কোনো জায়গায় আপনারা 9 থেকে 15 পাবেন, মোটামুটি এটা 20 এর বেশি না, 6 এর কম না, ঠিক আছে? তাহলে এই অ্যানোড অ্যাঙ্গেলটা কত? আপনারা অনলাইনে জানাচ্ছেন, শুনতেছেন? জি জি আপু। আপু, জি আপু, জি আপু, না বুঝলে আমাকে একটু বলবেন। তাহলে 6 থেকে 20। হ্যাঁ, এখন এই লাইন ফোকাস প্রিন্সিপালের মানে ইম্পর্টেন্সটা কি? আমার তো আগে অ্যাকচুয়াল ফোকাল স্পটই তো ভালো ছিল। আচ্ছা, প্রোভাইড স্মল ইফেক্টিভ ফোকাস স্পট ফর গুড রেডিওগ্রাফিক ডিটেল। যেহেতু ছোট, ঠিক আছে, আমরা ডিটেলসটা কেমন পাই? ভালো মতো পাই। ডিটেল কেমন পাই? ভালো করে পাই। প্রোভাইড লার্জ অ্যাকচুয়াল ফোকাল স্পট ফর গেটার হিট লোডিং। লাস্টটাও থাকবে, লাস্টটার কাজ থাকবে হচ্ছে হিটটাকে কি করা? লোডিং করা। আর আমার ছোট ইফেক্টিভ যেটা, তার কাজ থাকবে হচ্ছে সে আমাকে রেডিওগ্রাফিক ডিটেল দিয়ে। তাইলে আমি একটা জিনিস বলি, তাহলে আমি যদি অ্যাঙ্গেলটা এরকম করে ফেলি, এই যে অ্যাঙ্গেলটা কমায় দেওয়ার ফলেও আমার ইফেক্টিভ যতটুকু আছে, যেখানে সে অ্যাকচুয়ালি করবে, সে আমাকে ডিটেলসটা দিবে। কি দিবে? আর পুরোটা আমাকে সাহায্য করবে কিসের জন্য? হিটটাকে ছড়াই দেওয়ার জন্য। তাহলে এই দুটোর মধ্যে একটা রিলেশন হলো না? মানে এই দুটাকে কিন্তু আমরা ভালোভাবে ব্যবহার করতে পারতেছি, তাই না? কাজ কিন্তু ভাগ করে দিচ্ছি দুটাই। এর ফলে আমরা ছবির ডিটেলসও ভালো পাবো, সাথে হিটটাকেও ছড়াই দিতে পারবো, ঠিক আছে? এটুকু পর্যন্ত। তাহলে দুটা কাজ, বড়টার কাজ হচ্ছে হিট ছড়াই দেওয়া, ছোটটার কাজ হচ্ছে গুড ডিটেলস দেওয়া। ওকে, কিন্তু এটা কিছু লিমিটেশন আছে, বুঝছেন? মানে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, ঠিক আছে? দেখি, ইফ টার্গেট অ্যাঙ্গেল ইজ টু স্মল, যদি খুব টার্গেট অ্যাঙ্গেলটা ছোট করে ফেলি, এক্স-রে বিম মে বি স্মলার টু দ্য ইফেক্টিভ ইমেজ অল রিকোয়ার্ড অ্যানাটমি। এমনি তো ইফেক্টিভ ফোকাল স্পটটা ছোট, এখন আমি অ্যাঙ্গেলটা দিচ্ছি ছোট, তাইলে সব অ্যানাটমি আমি ডিটেলস নাও পাইতে পারি। আচ্ছা, 2 নাম্বার প্রবলেম হচ্ছে অ্যানোড হিল ইফেক্ট। 2 নাম্বার প্রবলেম কি? হিল। এই যে এবার আসে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি বলছি? লাইন ফোকাস প্রিন্সিপাল আপনাদের পরীক্ষা আসে, অ্যানোড অ্যাঙ্গেল আপনাদের পরীক্ষা আসে, থার্ড কথা হচ্ছে অ্যানোড হিল ইফেক্ট আপনাদের পরীক্ষা আসে। তাহলে অ্যানোড হিল ইফেক্ট ইজ এ লিমিটেশন অফ লাইন ফোকাস প্রিন্সিপাল। মানে ও ভালো জিনিস না। সাইন্টিস্টরা দেখলো যে অ্যানোড হিল ইফেক্টটা ভালো জিনিস না, ও আমাদের ঝামেলা করতেছে।
ঠিক আছে? একটা তো অ্যানোড অ্যাঙ্গেলটা যদি আমি কম রাখি একটা ঝামেলা, সব ডিটেলস আমি পাই না। 2 নাম্বার হচ্ছে অ্যানোড হিট ইফেক্ট যখন তৈরি হয়ে যাবে তখন আমার এক ঝামেলা। ঠিক আছে? তাহলে দেখেন লাস্ট যখন অ্যানোড অ্যাঙ্গেল ছিল, যখন অ্যাঙ্গেলটা অনেক বড় ছিল, ফিল্ড কতটুকু পাইছি? বেশি পাইছি, ডিটেলস কেমন পাবো? বেশি। যখন কমাই দিছি ফিল্ডটাও ছোট হয়ে গেছে, ডিটেলসও কেমন পাবো? কমে গেছে। ঠিক আছে? আরেকটা সমস্যা কি হয়েছে, তাহলে ও একটা সমস্যা, তখন সায়েন্টিস্টরা বলছে যে এই সমস্যাটাকে আমি আগে আসে আমার সমস্যাটা কি দেখি। দেখেন এটা তো আমার অ্যানোডটা দেখছেন, আর এই জায়গাটা হচ্ছে অ্যানোডের হিল। দেখছেন হিল মানে কি বলেন তো? জুতার হিল আছে না, হিল মানে কি বলেন তো? একটা উঁচু জায়গা, বর্ধিত জায়গা। আচ্ছা, যখন ক্যাথোড থেকে আসতেছে সবগুলো আইসা, দেখেন এই জায়গাগুলোতে ইন্টেন্সিটি অনেক ভালো, ভালো তো 100 পর থেকে দেখেন এরা আস্তে আস্তে ইন্টেন্সিটি কমে গেছে। কেন জানেন? এরা সবাই এর সাথে বাড়ি খেয়েছে, হিলের সাথে কি খেয়েছে? বাড়ি খেয়েছে। আমি জাস্ট আপনাদেরকে বাংলা ভাষায় বুঝাচ্ছি, এই জিনিসটা বুঝতে হলে আপনাকে আরো অনেক ডিটেলস বুঝতে হবে। আমরা তো ফিজিক্স হবো না, এবং বিশ্বাস করেন যার বুঝার ইচ্ছা সে দেখবেন পার্ট 1 পাস করে, ঠিক আছে, আবার পড়বে এটা। ঠিক আছে, কিন্তু এটাও আমার মাথায় এখন রাখতে হবে, আমার এখন মেইন টার্গেট হচ্ছে পার্ট 1 পাস করা। এখন তো ডিটেলস পড়ে আমার কোনো দরকার নেই, জাস্ট আপনি মাথায় রাখেন যে ক্যাথোড থেকে যখন ইলেকট্রনগুলো আসছে তখন এটুকু ঠিক আছে, বাট যখন এর হিলের দিকে আসছে তখন এদের ইন্টেন্সিটি কি হয়ে গেছে? কমে গেছে। জাস্ট এটুকু মনে রাখেন, দেখেন আস্তে আস্তে কমে গেছে, 120 থেকে বোধহয় চলে আসছে 75। কি ঝামেলা না? ইন্টেন্সিটি যদি এরকম কমে যায় তাহলে তো আমার ছবি কেমন আসবে? খারাপ আসবে না, একদিকে ভালো আসবে একদিকে খারাপ আসবে। কথা বুঝতেছেন অনলাইনে যারা আছেন? জি আপু। হিলের সাথে বাড়ি খেয়ে এগুলো কমে গেছে, তাহলে কি হবে? আমার দেখো আপনি হার্টের ছবি নিলেন, চেস্ট এক্সরে কিছু জায়গা দেখলেন যে খুব সুন্দর আসছে, কিছু জায়গা আসছে না খারাপ আসছে, সমস্যা। আচ্ছা, তাইলে এটা তাহলে হিল ইফেক্টটা খারাপ, আমরা এখন কোন জানি হিল ইফেক্ট খারাপ। আচ্ছা, ফোটন স্যার ফার্দার টু ট্রাভেল, একই কথাই আমি আবার লিখছি আর কি, বুঝছেন? এই যে এখানে যেটা আসছে এই যে লালগুলা কি, ফোটন স্যার লেস ম্যাটেরিয়াল টু ট্রাভেল থ্রু এক্সিট এত তাদের খুব একটা জায়গা যাইতে হয় না, তারা কি দেখেন বের হয়ে গেছে লম্বা লম্বা হয়ে, দেখছেন? দেখছেন? কিন্তু এটা হিলের দিকে, এটা হিলের দিকে যারা আসছে তারা কিন্তু অত ট্রাভেল করতে পারতেছে, তারা বাড়ি খেয়ে খেয়ে নেমে যাচ্ছে। ওরা কিন্তু লম্বা লম্বা যাচ্ছে, কিন্তু এরা বাড়ি খেয়ে খেয়ে নেমে যাচ্ছে, ওদের ইন্টেন্সিটি কিরকম হয়ে গেছে? কমে গেছে। আচ্ছা, আবার মানে এগুলো বারবার ছবি দিচ্ছি জাস্ট আপনারা মানে আমি আমার যতটা মনে হয়েছে হিল ইফেক্ট জিনিসটা অনেকে ঠিকমতো বুঝতে পারে না, এই জন্য বারবার ছবি দিচ্ছি, এটা তেমন কিছু না। আবার দেখেন আসছে এই যে কিছু আছে, এই যে এরা ঠিকমতো নামতেছে আর এরা আস্তে আস্তে বাড়ি খেয়ে খেয়ে এই জায়গায় বাড়ি খেয়ে খেয়ে উইটার রেডিয়েশন, দেখছেন? এরা হচ্ছে কি স্ট্রঙ্গার রেডিয়েশন। আচ্ছা আচ্ছা, এবার শুনে যখন সায়েন্টিস্টরা দেখছে আরে লাইন ফোকাস প্রিন্সিপল যদি দিই তাহলে হিল ইফেক্ট ঝামেলা করে ফেলতেছে, সরি এই তো অ্যানোড হিল ইফেক্ট আমাদের ঝামেলা করে ফেলতেছে, তাহলে আমাদেরকে এমন একটা কাজ করতে হবে অ্যানোড হিল ইফেক্টটাকে আমাদের আশীর্বাদ রূপে ইউজ করতে হবে। তখন সায়েন্টিস্টরা কি করছে জানেন? সায়েন্টিস্টরা কি করছে, মোটা জিনিসটা, বডির মোটা জিনিসটা রাখবো হচ্ছে আমরা এই জায়গায়, এই জায়গায় সরি এই জায়গায় মানে ওই ছবিটা মোটা জিনিসটা রাখবো এই জায়গায়, আর চিকন জিনিসটা রাখবো হচ্ছে এই জায়গায়, তাহলে তো হয়ে গেল, তাহলে হয়ে গেল না? তাহলে ইউনিফর্ম হলো না? ঠিক আছে, তাইলে দেখেন আমি ধরেন পেটের এক্সরে করতেছি, ঠিক আছে, পেটের এক্সরে করলে আমার পেটটা কোন দিকে রাখবে? সামনে থেকে আপু, যেখানে ইন্টেন্সিটি এই বেশি। ইন্টেন্সিটি ক্যাথোডের দিকে রাখবে। ঠিক আছে, ক্যাথোডের দিকে রাখবেন, ক্যাথোডের দিকে বলি ক্যাথোডের দিকে রাখবে। আর আমার এই যে পায়ের অংশটা তাহলে অথবা এই মাথার অংশ যেটা আমি করতেছি সেটা কোন দিকে রাখবে? অ্যানোডের দিকে, মানে অ্যানোডের দিকে, আমি অ্যানোড বলি অ্যানোডের দিকে রাখবো, তাহলে আমাদের ছবিটা ভালো আসবে। ঠিক আছে, আমরা তখন মেমোগ্রাফি করতেছি, মেমোগ্রাফি করতেছি, সেখানে কিন্তু অ্যানোড হিলিফেক্ট অনেক ঝামেলা করে। তখন আমি কি করবো, চেস্ট অংশটা, বুকের অংশটা আমরা একশো ক্যাথোডের দিকে রাখি, আর যেটা নিপল, নিপল তো যেটা পাতলা ওইটাকে আমরা কোন দিকে রাখবো? অ্যানোডের দিকে। কথা বুঝছেন? জি আপু। আচ্ছা, অথবা আমি পায়ে এক্সরে করতেছি, আমার থাই অনেক মোটা, থাইটাকে কোথায় রাখবো? ক্যাথোডের দিকে। আর যেটা পাতলা সেটা কোন দিকে রাখবো? অ্যানোডের দিকে। অ্যানোডের দিকে। ইউজ করে আমরা ইন্টেন্সিটিটাকে কি করতে পারি? ইউনিফর্ম করতে পারি। কথা বুঝছেন? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসে ফ্যাক্টরস এফেক্টিং মানে অ্যানোড হিল ইফেক্ট, হেডিংটা উপরে চলে গেছে, এটা আমি আপনাদেরকে দিছিও মনে হয়, ফ্যাক্টরস এফেক্টিং দ্য অ্যানোড হিল ইফেক্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে অ্যানোড অ্যাঙ্গেল যত বাড়াবো তত দেখা আমি পড়ি, বাই ইনক্রিজিং দ্য অ্যাঙ্গেল দ্য অ্যামাউন্ট অফ টার্গেট ম্যাটেরিয়াল পারপেন্ডিকুলার টু দ্য অ্যানোড ইজ ডিক্রিজ রিজাল্টিং ইন লেস রিসর্পশন অফ দ্য এক্সরে প্রোডিউসড। আচ্ছা, তাহলে একটা ফ্যাক্টর হচ্ছে কি অ্যানোড অ্যাঙ্গেল, তাহলে অ্যানোড অ্যাঙ্গেল যত বাড়াবো তত অ্যানোড হিল ইফেক্ট কি হবে? বাড়বে। ঠিক আছে, টার্গেট টু ফিল্ম ডিসটেন্স, ইনক্রিজিং দ্য ডিসটেন্স রিডিউসেস দ্য হিল ইফেক্ট, তাহলে যত ডিসটেন্স বাড়বে হিল ইফেক্ট তত কমবে। ঠিক আছে, field size, the field size will be more uniform at the center due to collimator absorbing the peripheral variation। ঠিক আছে, এত কিছু দরকার নাই। তাহলে কি বলছি যে যত যত স্মলার ফিল্ড সাইজ হবে তত ভালো। কত বুঝছেন? আর হচ্ছে পজিশনিং, এই চারটা পয়েন্ট আপনাদের মনে রাখতে হবে। পরীক্ষা আসে অ্যানোড হিল ইফেক্টের চারটা পয়েন্ট কি কি আছে, একটা হচ্ছে অ্যানোড অ্যাঙ্গেল, একটা হচ্ছে টার্গেট টু ফিল্ম ডিসটেন্স, ফিল্ড সাইজ, আর একটা হচ্ছে পজিশনিং। আবার এই ছবিটা দিলাম, দেখেন অ্যানোডের দিকে কোন জিনিসটা রাখছে? গলাটা। ঠিক আছে, আর ক্যাথোডের দিকে কোন জিনিসটা রাখছে? পেটটা। ঠিক আছে, মোটাটা কোন দিকে রাখবো আমরা? ক্যাথোডের দিকে, পাতলাটা কোন দিকে রাখবো? অ্যানোডের দিকে, পিছনে হচ্ছে ক্যাসেট। আচ্ছা, একই কথা আবার লিখছি, আমরা স্ক্যাটার কিভাবে কিভাবে বাড়ে, একটা হচ্ছে কেবিপি বাড়ালে স্ক্যাটারিং বাড়ে, মিলিমিটার বাড়ালেও স্ক্যাটারিং বাড়ে, মানে আলাদা, কেবিপির সাথে না। আমি আলাদা করে যদি মিলিমিটার বাড়াই তাহলে স্ক্যাটারিং বাড়বে, এক্সপোজার টাইম বাড়ালেও স্ক্যাটারিং বাড়বে। এছাড়া পজিশন রিলেটিভ টু পেশেন্ট, মানে যদি দেখা গেল যে অন দ্য এক্সিট সাইড অফ দ্য পেশেন্ট দ্য স্ক্যাটার ইজ লেস অ্যাজ ইট হ্যাজ বিন অ্যাটেনুয়েটেড বাই দ্য পেশেন্ট অ্যাজ কম্পেয়ার্ড টু দ্য স্ক্যাটার অন দ্য টিউব সাইড। টিউব থেকে যে জিনিসটা আসছে সেটা স্ক্যাটারিং কম হবে, পিছনের দিকে স্ক্যাটারিং, সরি টিউব থেকে যেটা আসছে সেটা স্ক্যাটারিং বেশি হবে, কিন্তু পেশেন্ট থেকে ভেদ করে যত চলে যাবে স্ক্যাটারিং কম হবে। এটা বলছি। ঠিক আছে, বুঝছেন না? যখন ধাক্কা খায় তখন স্ক্যাটারিং কমে যাবে। আপু, এনার্জি বাড়লেও কি স্ক্যাটারিং বাড়বে না? হ্যাঁ, এনার্জি বাড়লে স্ক্যাটারিং বাড়বে, যত এনার্জি বাড়বে তত কেবিপি বাড়বে, তত স্ক্যাটারিং বাড়বে। এবার আসেন আমাকে এটা বলেন, এই যে আপনারা পড়ছেন নিশ্চয়ই ইন্টারেকশন পড়ছেন না? বেসিক ইন্টারেকশন, আমার এই ছবিটা আসতেছে? হ্যাঁ, দেখা যাচ্ছে? আপু, জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, বেসিক ইন্টারেকশন বিটুইন দ্য ফোটন এন্ড ম্যাটার, আমাকে একজন অনলাইনে বলেন এই কথাটার মানে কি? আপু, অ্যাবজর্ব হবে কতটুকু, স্ক্যাটার বডি অ্যাটমসের সাথে। এই ম্যাটারটা কি? ম্যাটারটা কি? আমাদের বডি। আমাদের বডি। তাইলে দেখেন এতক্ষণ যে ব্রিম-স্টাকম্যান রেডিয়েশন, ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনের কথা বলছি, ওরা হচ্ছে এক্স-রে প্রোডাকশন, আমার বডি দিয়ে এখনো যায় নাই। এই যে আমার বডি দিয়ে যাবে, যাওয়ার পর যে ইন্টারেকশন হবে আমার বডি দিয়ে, এতক্ষণ যে ইন্টারেকশন হচ্ছে কার সাথে? অ্যানোডের সাথে ক্যাথোডের, এখন হবে কার সাথে ইন্টারেকশন? আমার সাথে। এই আমার বডির সাথে ইন্টারেকশনের ফলে যে যে ইন্টারেকশন তৈরি হয় এটা হচ্ছে এই 6টা ইন্টারেকশন। কথা বোঝা গেছে? তাহলে এতক্ষণ যে ইন্টারেকশন ছিল সেটা ছিল কার সাথে ইন্টারেকশন?
অ্যানোডের সাথে ক্যাথোডের, এখন সেটা আমার বডি দিয়ে পাস করবে। এখন ইন্টারেকশনটা হচ্ছে আমার বডির সাথে ইন্টারেকশন। পরীক্ষা আসছিল জানুয়ারি 2019 এ, যেটা হচ্ছে আমার আগের বারে, বুঝছেন? হুইচ আর দ্য টাইপস অফ বেসিক ইন্টারেকশন বিটুইন দ্য ফোটন এন্ড দ্য ম্যাটার? ফটো ইলেকট্রিক ইন্টারেকশন ট্রু, কম্পাউন্ড ইন্টারেকশন ট্রু, এটা আমার বডির সাথে। পেয়ার ইন্টারেক্ট প্রোডাকশন ট্রু, ট্রিপলেট প্রোডাকশন ট্রু, ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন ফলস, এটা তো এক্সট্রা False. প্রোডাকশন। ঠিক আছে, এটা আসছিল। ঠিক আছে, বুঝছেন? অনলাইন যারা আছে। জি আপু। জি আপু। এবার আসেন এই পাঁচটা, তো পাঁচটার মধ্যে আরেকটা আছে, সেটা খুব একটা ইউজ করা হয় না, সেটা হচ্ছে ট্রিপলেট প্রোডাকশন। ট্রিপলেট প্রোডাকশন একজন আছে, আপনারা এই ছয়টাও করতে পারেন অথবা এই পাঁচটাও বলতে পারেন। তাহলে ইন্টারেকশন এই পাঁচটা অথবা ছয়টা, এরা হচ্ছে ইন্টারেকশন। তাহলে কোশ্চেনটা বুঝতে হবে, যে কোশ্চেনে আসে যে নিচে কোন ইন্টারেকশনটা হচ্ছে এক্স রে প্রোডাকশনে ইউজ করা হয়, তখন কিন্তু এই ছয়টা একজনও আসবে না, তখন আসবে ওইটা। আর যখন বলে যে আপনার বডি অথবা ফোটন এন্ড এক্স, এই ফোটনের জায়গায় এক্স রে দিল, সেটা হবে এই ছয়টা। আচ্ছা, এবার আসেন ফটো ইলেকট্রিক ইন্টারেকশন। আপনারা নিশ্চয়ই পড়ছেন, আমি জাস্ট আমার খাতাটা জাস্ট একটু আপনাদেরকে দেখানো, মানে ইয়া করার জন্য যে এখানে কি কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অকার ইন দা টাইটলি বাউন্ড, কোন বাউন্ড? টাইটলি বাউন্ড ইলেকট্রন, এটা মনে রাখতে হবে। টাইটলি বাউন্ড ইলেকট্রন কোন দিকে থাকে, ভিতরের দিকে না বাইরের দিকে? ভিতরে আপু। ভিতরের দিকে, ওকে। কারণ নিউক্লিয়াস তাকে ধরে রাখছে। ফটো ইলেকট্রন ফর্ম হয়, তাহলে ফটো ইলেকট্রন ফর্ম হয়, তাহলে ফটো ইলেকট্রিক ইন্টারেকশনের ফলে যে ইলেকট্রন ফর্ম হয় সেটাকে কি বলে? ফটো ইলেকট্রন। ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন প্রডিউস হয়, ঠিক আছে, এখানে একটা খালি জায়গা তৈরি হয়। খালি জায়গা তৈরি, আচ্ছা আমরা যদি এই ছবিটা দেখি, এই দেখেন একটা ইলেকট্রন আসলো, ইলেকট্রনটাকে ধাক্কা দিয়ে বের করে দিল, তাহলে আলটিমেটলি ওই জায়গাটা কি তৈরি হয়? খালি জায়গা। খালি জায়গা যেহেতু একটা ইলেকট্রন উপর থেকে জাম্প দিয়ে নিচে নামে, তাহলে অবশ্যই সেখানে কি রেডিয়েশন তৈরি হয়? ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন। খুবই ইম্পর্টেন্ট। ফটো ইলেকট্রিক ইন্টারেকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা অ্যাটমিক নাম্বারের সাথে কিউব, কিউব অফ দ্য অ্যাটমিক নাম্বার, কি বলছি? হ্যাঁ, এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দা এনার্জি। এনার্জি অফ দা ফোটন ইলেকট্রন, এনার্জি অফ দা ইলেকট্রন। তাহলে দুইটা রিলেশন আপনার মনে রাখতে হবে, একটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা কিউব অফ দা অ্যাটমিক নাম্বার, ইনভার্সলি প্রপোর্শনাল টু দা এনার্জি অফ দা ইলেকট্রন। হলো তো? তাহলে এই যে সাতটা ক্যারেক্টারিস্টিক্স একদম মুখস্থ রাখতে হবে। এরপর আমাকে বলে মেমোগ্রাফিতে আমরা কোন ইন্টারেকশন ইউজ করি? ফটো ফটো ইলেকট্রিক। ইলেকট্রিক। ফটো ইলেকট্রিক ইন্টারেকশন। এখানে আরেকটা পয়েন্ট আমার লেখা উচিত ছিল, এখানে লেখা দরকার নাই, যেহেতু এনার্জি কম, তাহলে বলেন কেবিপি কেমন হবে এখানে? লো কেবিপি আপু। লো কেবিপি, তাই না? আচ্ছা, এরপর আমাকে বলেন যে আমরা মেমোগ্রাফিতে, ঠিক আছে, আচ্ছা কোশ্চেন এরকম আসে না, কোশ্চেন হচ্ছে মেমোগ্রাফিতে ক্যালসিয়াম আমরা কেন ভালো, ক্যালসিয়াম বলি, ক্যালসিফিকেশন আমরা কেন ভালো দেখতে পাই? ঠিক এই কোশ্চেনটা আসছিল আমার সময়। অ্যাটমিক এটা আবার নাম্বার রিপিট হতে পারে, বলেন। আপু, অ্যাটমিক নাম্বার ডেনসিটি এসব। কারণ দেখেন আমরা কি বলছি, যত বেশি অ্যাটমিক নাম্বার সেটাকে যত গুণ করবো, সরি কিউব করবো, গুণ না, ওটাকে যত কিউব করবো তত বেশি কি পাবো, কোন ইন্টারেকশন পাবো? ফটো ইলেকট্রিক ইন্টারেকশন। কত বেশি ছবি ভালো তত বেশি মেমোগ্রাফিতে ভালো দেখা যাবে, কথা বুঝছেন? তাই ক্যালসিফিকেশনের অ্যাটমিক নাম্বারের জন্য, ঠিক আছে, ও অ্যাটমিক নাম্বারটা অনেক ভালো। ক্যালসিফিকেশন মাইক্রো ক্যালসিফিকেশন আমরা দেখতে পাই, কারণ হচ্ছে এই ক্যালসিফিকেশনে যে যে মানে তার যে মানে তার যে অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, সেটা হচ্ছে, সেটাকে আমরা আরো 3 গুণ করলে, সেটা 3 দিয়ে কিউব করলে, হ্যাঁ, আমরা অনেক বেশি কি পাই? ফটো ইলেকট্রিক ইন্টারেকশন পাই, আর তত ছবি ভালো। ঠিক এরকম একটা কোশ্চেন আসছিল যে কন্ট্রাস্ট গুলো আমরা ইউজ করি, এই কন্ট্রাস্ট গুলো ইউজ করি কন্ট্রাস্টের কি প্রপার্টির জন্য? একই কথা, অ্যাটমিক নাম্বার। ওদের অ্যাটমিক নাম্বার ভালো, ঠিক আছে, যত ভালো অ্যাটমিক নাম্বার তত ভালো ফটো ইলেকট্রিক ইন্টারেকশন, তত ভালো ছবি। জাস্ট এই কথাটা আপনারা, এটা আমি ডিটেইলস যাচ্ছি না। এই জিনিসটা আপনারা জানেন ঠিক না, যে আসলো এই যে ইলেকট্রন আসলো, ধাক্কা দিল, বাইক করে দিল, ওই জায়গায় একটা কি হবে, আরেকটা ইলেকট্রন এসে ওই জায়গায় বসলো, ঠিক না? আরেকটা ইলেকট্রন এসে যখন বসলো তখন এখানে কি রেডিয়েশন তৈরি হলো? হ্যাঁ, পরীক্ষা এটাও আছে, ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন কোথায় তৈরি হয়? কম্পাউন্ড নাকি ফটো ইলেকট্রিক? ফটো ইলেকট্রিক। আচ্ছা, এটাই আমি আবার ডিটেইলস এখানে দিচ্ছি, যেটা আপনারা জানেন। এবার আসেন কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ডে কি হয়? কম্পাউন্ড অকার্স ইন মিডিয়াম এনার্জি। তাহলে আগেটা ছিল হাই এনার্জি, এটা হয়, সরি আগেটা ছিল সরি লো এনার্জি, এটা হয় মিডিয়াম এনার্জি। ফটো ইলেকট্রিক হচ্ছে আউটার শেল, এটা সরি দেখেন সব উল্টা উল্টা করতেছে। ফটো ইলেকট্রিক হয়েছিল ইনার শেলে, আর কম্পাউন্ডটা হবে কোথায়? আউটার শেলে। আর আউটার শেলের ইলেকট্রন কি লুজলি বাউন্ড নাকি টাইটলি বাউন্ড? লুজলি আপু। লুজলি বাউন্ড। এবং এখানে স্ক্যাটার্ড ফোটন তৈরি হয়, তাই না? কম্পাউন্ড ইন্টারেকশনে কি তৈরি হয়? স্ক্যাটার্ড ফোটন। এবার দেখেন ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ আউটার শেল ইলেকট্রন। তাহলে এটা কার সাথে প্রপোর্শনাল? আউটার শেল ইলেকট্রনের সাথে প্রপোর্শনাল। আচ্ছা, এন্ড ফিজিক্যাল ডেনসিটি অফ দ্য ম্যাটেরিয়াল। তাহলে কম্পাউন্ডের সাথে অ্যাটমিক নাম্বারের কোনো সম্পর্ক নাই, কি বলছি? সম্পর্ক নাই। ওর সম্পর্ক আছে নাম্বার অফ ইলেকট্রনের সাথে আর ফিজিক্যাল ডেনসিটি অফ দ্য ম্যাটেরিয়ালের সাথে, কথা বুঝছেন? এটাও কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু ফোটন এনার্জি, কিন্তু নট কিউব অফ দ্য ফোটন এনার্জি। আগেটা কি ছিল? ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য কিউব অফ দ্য ফোটন এনার্জি, কিন্তু এটা কিউব নাই। আচ্ছা, আর ডাজ নট ডিপেন্ড অন দ্য অ্যাটমিক নাম্বার, কথা বুঝছেন? ডিপেন্ড হচ্ছে ফটো ইলেকট্রিক হচ্ছে কিউব, কিন্তু এটার সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে এই যে কম্পাউন্ড এনার্জি আমরা দেখি, এটা আসলে কোন জায়গায় ধাক্কা দিল? আগে থেকে ভিতরে দিছে, এখন কোথায় ধাক্কা দিছে? বাইরে দিছে, ওকে ফাটাই দিছে, এই জায়গা থেকে স্ক্যাটার লো এনার্জি ফোটন বাইরে দিছে, দেখছেন? এটা জাস্ট যা যা বলছি সেটাই লিখা। আরেকটা ইন্টারেকশন আছে, সেটা হচ্ছে কোহেরেন্ট ইন্টারেকশন, ঠিক আছে? অবশ্যই এই তিনটা ইন্টারেকশন একটু, তিনটা না চারটা পড়েন। পেয়ার প্রোডাকশনটাও পড়েন। পেয়ার প্রোডাকশনটা আমরা ইউজ করি প্যাট স্ক্যানে। কোথায় ইউজ করি? প্যাট স্ক্যানে। ইকুয়াল টু এমসি স্কয়ার মেইনটেইন করে কে? পেয়ার প্রোডাকশন মেইনটেইন করে, ঠিক আছে? কোহেরেন্টও কিন্তু মেইনটেইন করে। দেখেন ইনসিডেন্ট ফোটনটা ঢুকছে, বাইরে গেছে, কোন ইন্টারেকশন হইছে? এনার্জি কিন্তু ইকুয়াল হয়ে গেছে, এটা একটু মনে রাখেন। আচ্ছা, এই যে পেয়ার প্রোডাকশন দেখেন, পেয়ার প্রোডাকশন ঢুকলো, এই যে ভাগ হলো, ঠিক আবার কিন্তু একই রকম হলো, বুঝছেন? যতটুকু এনার্জি ক্ষয় হয়েছে আবার কিন্তু ইকুয়াল হয়ে যায়, বুঝছেন? আচ্ছা, এই যে পেয়ার প্রোডাকশনে একটা ইলেকট্রন তৈরি হয়, আরেকটা কি তৈরি হয়? পজিট্রন। এটা একটু মনে রাখবেন, একটা ইলেকট্রন তৈরি হয়, একটা পজিট্রন তৈরি। পজিট্রন কি জানেন? পজিটিভ ইলেকট্রন। পজিট্রনকে কি বলা হয়? পজিটিভ ইলেকট্রন। এই যে ইকুয়াল টু এমসি স্কয়ার সে মেইনটেইন করে, এবং দুইটা মিলে কত মেগা ইলেকট্রন ভোল্ট হয় দেখেন? 0.511। এবার জাস্ট যা যা আপনাদেরকে বলছি তাই সেগুলো লেখা। আচ্ছা, এরপর আসলে আমরা ফিল্ম থেকে আমরা যেটা করবো, অবশ্যই প্রত্যেকটা লেয়ার করবো, ঠিক আছে? এবং ফিল্মে দেখবেন প্রথমে একটা ইয়ে আছে যে ক্রিস্টাল, ঠিক আছে, ক্রিস্টাল এই নিয়ে একটা ডেসক্রিপশন আছে।
ঠিক আছে? ফিল্মের প্রথমে আয়োডিনেটেড ক্রিস্টাল কিভাবে কি হয় এই জিনিসটা 5-6টা লাইন লেখা আছে। এই লাইনটা অবশ্যই আপনারা পড়বেন। ফিল্ম প্রোডাকশন প্রসেসিং এ যেটা করবেন, আজকে একটা চার্ট করে ফেলবেন যে আমরা ফিল্ম প্রসেসিং এ কি কি কেমিক্যাল ইউজ করি, কত টাইম ইউজ করি, কে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ইউজ করে, কে হচ্ছে প্রিজারভেটিভ ইউজ করে, মানে প্রিজারভেটিভ কে, এই জিনিসটা একটা চার্ট করে ফেলবেন। কারণ ফিল্ম প্রসেসিং থেকে আপনাদের পরীক্ষায় মোটামুটি এসবিএ, এটা থেকে এমসিকিউ আসে না, এসবিএ দেয় যে ওই কতটুকু প্রিজারভেটিভ ইউজ করি, কতটুকু কতটুকু বলি যা কাকে প্রিজারভেটিভ ইউজ করি, হ্যাঁ কাকে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ইউজ করি, এই জিনিসগুলো পরীক্ষা আসে। ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা জাস্ট একটু চার্ট করবেন, নাম করবেন, পরীক্ষার সময় নামটা করে রাখতে পারেন। আপু ক্রিস্টালের কথা যে বললেন ওটা কি ওই যে আচ্ছা, সেনসিটিভিটি ক্রিস্টাল থেকে কি পেজ নাম্বারটা আপনাদেরকে আমি বলে দিব, একটু সেলমেনে থেকে 3-4টা লাইন আছে ক্রিস্টাল দিয়ে, দেখলাম যে বাইন্ডিং কিভাবে কি তৈরি হয় ফিল্মে, এটা পরীক্ষা আসছিল, 2বার আসছিল। ঠিক আছে? আমি আপনাদের জাস্ট পেজ নাম্বারটা বলে দিলাম। আচ্ছা, এরপর আসেন ডিকে। ডিকে থেকে একটা কোশ্চেন আসবে, আপনি ধরে রাখেন আসবে। তো আমি ডিকেতে কি করছি, এত কিছু ডিটেইলস আমার মনে থাকে না, আমি জাস্ট এই চারটা পড়তাম। দেখেন আলফা ডিকে, আলফা ডিকেটা হয় কোথায়, হেভি নিউক্লিয়েট। এখানে হিলিয়াম আয়রন থাকে। পরীক্ষা যেটা আসে A-4 মানে হচ্ছে অ্যাটমিক, সরি মাস নাম্বার 4 কমে, কি বলছি, আর অ্যাটমিক নাম্বার 2 কমে। তাহলে আলফা ডিকেতে মাস নাম্বার 4 কমে, অ্যাটমিক নাম্বার 2 কমে। বিটা মাইনাস ডিকে নাম কি দেখেন, হয় কোথায়, টু মেনি নিউট্রন, নিউট্রনের সংখ্যা যখন বেশি থাকে। তাহলে বিটা, এগুলো কিন্তু আপনার রেডিও আইসোটোপের কথা বলতেছি। ঠিক আছে? আমি এত ডিটেইলস ওইখানে যাই না, আমি চার্ট মানে চার্টটা আপনারা পড়ে যাবেন। বিটা মাইনাস ডিকেতে নিউট্রনের সংখ্যা কেমন থাকে, বেশি থাকে। তাহলে এটাকে আমরা কি করি, এখানে কি তৈরি হয়, নিউট্রন বিকামস প্রোটন এন্ড ইলেকট্রন। তাহলে নিউট্রনগুলো কমে যায়, কিসে হয়ে যায়, প্রোটন এবং ইলেকট্রন। তাইলে এ কি মাস নাম্বার ইকুয়াল থাকে, মাস নাম্বার কোনো চেঞ্জ হয় না, কারণ আমরা জানি মাস নাম্বার ইকুয়াল টু প্রোটন নাম্বার এন্ড নিউট্রন নাম্বার। আর আপনি এদিকে আসুন, আমি ওইদিকে যাই, কথা তো সেম, বুঝছেন না? ধরেন আপনি আপনার হাজবেন্ড থেকে 100 টাকা নিচ্ছে, ও আপনার থেকে 100 টাকা নিচ্ছে, কথা তো সমান, দুটো সমান না। ঠিক আছে? কথা কিন্তু সমান। তাহলে এরকম আর কি, তাহলে মাস নাম্বার কিন্তু সমান, কিন্তু দেখেন একটা নিউট্রন প্রোটনে পরিণত হয়েছে, অ্যাটমিক নাম্বার কি হয়েছে, পারবে না, কারণ আমরা জানি অ্যাটমিক নাম্বার ইকুয়াল টু প্রোটন নাম্বার। তাহলে তাই না? অনলাইনে আছে তারা কি বলেন, তাই না? অনলাইনে যারা আছেন, হ্যালো হ্যাঁ অনলাইনে যারা আছেন, অ্যাটমিক নাম্বার মানে প্রোটন নাম্বার না? আচ্ছা, তাহলে Z+1 তার মানে কি, অ্যাটমিক নাম্বার এক করে বাড়ছে, নিউট্রন গুলো হয়ে গেছে কি, প্রোটন। আচ্ছা, এটা হচ্ছে বিটা মাইনাস, কিন্তু এইগুলো কিন্তু আপনারা ভুলে গেলেন। বিটা প্লাসের উল্টাটা, অ্যাটমিক, এখন নিউট্রন গুলো হয়ে যাবে, প্রোটন গুলো হয়ে যাবে কি, নিউট্রন। এতক্ষণ নিউট্রন গুলো কি হয়েছে, প্রোটন, এখন প্রোটন গুলো হয়ে যাবে কি, নিউট্রন। তাইলে একটা করে অ্যাটমিক নাম্বার কি হবে, কমে যাবে। আচ্ছা, ইলেকট্রন ক্যাপচার এবং এই বিটা প্লাস ডিকে একই রকম মোটামুটি। এখানেও দেখেন একটা করে প্রোটন নাম্বার মাইনাস হয়ে যাবে, এই দুটো মোটামুটি একই, এটা আর এটা, এই দুটো মোটামুটি একই। আইসোমারিক ট্রানজিশন কিছুই না, আইসোমার। ঠিক আছে? সেটা সমান একই রকম দেখতে। ঠিক আছে? এখানে কিছুই হবে না, এখানে যেটা হবে গামা রেডিয়েশন বের হবে, আর হচ্ছে অ্যাটমিক নাম্বার মাস নাম্বার দুটোই কেমন থাকবে, সমান থাকবে। খুবই ইম্পর্টেন্ট, টু রিডিউস দ্য ডোজ অফ পেশেন্ট রেডিওগ্রাফার শুড ইউজ, খুবই খুবই ইম্পর্টেন্ট। ডোজ কমাইতে হলে কি করতে হবে, আমরা কিন্তু একটা জানি কি করা যায়, কেবি বাড়ায় যায়, কেবি বাড়াই দিব বাড়ায় যায়। মিলি এম্পিয়ার কমাই ফেলা যায় না, মিলি এম্পিয়ার কমানো যায় না, কেবি বাড়াইলে তো আমরা মিলি এম্পিয়ার কমাবো, তাই না? ফার্স্ট ফিল্ম এন্ড স্প্রিং কম্বিনেশন, আমরা যদি ফিল্ম এন্ড স্প্রিং কম্বিনেশনটা দ্রুত যায় তাহলে আমার ডোজ কম লাগবে না। ডিক্রিজ এক্সপোজার টাইম, রুগীটাকে বেশিক্ষণ না দাঁড় করালে তো হইছে। কেয়ারফুল পজিশনিং, আমি পজিশনিং প্রথমেই ঠিক করে দিই, তাইলে তো কোনো সমস্যা হলো না। গুড কমিউনিকেশন উইথ দ্য পেশেন্ট। ঠিক আছে? আরেকটা লাগান ফিল্ট্রেশন, মানে এই পয়েন্টের সাথে আরেকটা কি যোগ হবে, অনলাইনে যারা আছেন ফিল্ট্রেশন আপু ফিল্ট্রেশন এবার আমাকে বলেন, আমি কি এখানে গ্রিড যোগ করবো কি করবো না, গ্রিড যোগ করবো কি করবো না? জি আপু ওই যে ফিল্টারের ভিতরেই তো মানে আপু হ্যাঁ জি আপু গ্রিড যোগ করবেন, গ্রিড যোগ করলে স্ক্যাটার রেডিয়েশন রিমুভ হবে আপু গ্রিড তো স্ক্যাটার রিডিউস করে ইয়েস। আচ্ছা, ফিল্ট্রেশন বলছি না, সাথে আরেকটা যোগ করেন আপনি কষ্ট করে, পলিমেশনের কাজ কি, পলিমেশনের কাজটা হচ্ছে যে ছবিটাকে একটু, ধরেন আমি তো অনেক ইলেকট্রন বের হচ্ছে, ঠিক না? এখন আমি যদি দেখে ও আমরা তেল ঢালি না, তেল ঢালার সময় আমরা যখন একটা ইউজ করি, চোঙ্গা ইউজ করি, তখন তেলটা কেমন করে পড়ে, এক দেখতে পড়ে না, স্ক্যাটার তো হয় না। তাহলে পলিমেশন ইউজ করলে নির্দিষ্ট যে জায়গায় আমার এক্সপোজার লাগে শুধু সেই জায়গাটাই এক্সপোজার পাবে। ঠিক আছে? তাহলে দুটা পয়েন্ট যোগ করছি, ফিল্ট্রেশন পলিমেশন, আর বিয়োগ দিছি কোনটা, গ্রিড। কারণ গ্রিড থাকে আমার পিছনে, পেশেন্টের পিছনে গ্রিড থাকে। গ্রিডের কাজ হচ্ছে যে আনওয়ান্টেড স্ক্যাটার ছবিকে রিমুভ করা। ঠিক আছে? তো পেশেন্টের ডোজের সাথে কোনো সম্পর্ক আছে, সে তো থাকে আমার পিছনে, গ্রিড থাকে, এই বোর্ডটা আমার গ্রিড। তো আমার তো এখান থেকে আইসা যা আমার রেডিয়েশন গেল, গ্রিডের কাজ হচ্ছে কি, আনওয়ান্টেড ছবি রিমুভ করা। তো সেটা আমার কোনো কাজ করতেছে, তাহলে এটা কিন্তু মনে রাখবেন। আপনার গ্রিড করতে করতে আপনারা মনে করেন যে গ্রিড কিন্তু পেশেন্টের ডোজে হেল্প করে, নো, গ্রিড পেশেন্টের ডোজে কোন কথা মানে হচ্ছে রিডাকশন নেই, কেউ তো বলছেন। আচ্ছা, অ্যাটেনুয়েশন কথা মানে হচ্ছে রিডাকশন ইন দ্য ইন্টেন্সিটি অফ দ্য এক্স রে বিম as it traverses through the matter by either the absorption or deflection of the photon from the beam। অ্যাটেনুয়েশন মানে হচ্ছে ছবির ইন্টেন্সিটিটাকে কমায় ফেলা। তাহলে অ্যাটেনুয়েশন মানে কি বলছি, কমায় ফেলা। এখন সেটা অ্যাবজর্ব করে কমাইতে পারে, অথবা ছবির ফোটনগুলোকে ছড়াই দিয়ে কমাইতে পারে, কথা বুঝছেন? আচ্ছা, তাহলে পরীক্ষা যদি আসে অ্যাটেনুয়েশন মানে অনলি অ্যাবজর্পশন, ট্রু না ফলস? ফলস। শুধু অ্যাবজর্পশন কিন্তু অ্যাটেনুয়েশন না। তাহলে অ্যাটেনুয়েশন কে মেজার করার জন্য আমরা দুইটা কোএফিসিয়েন্ট করি, একটা হচ্ছে লিনিয়ার অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট, আর একটা হচ্ছে মাস অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট। আচ্ছা, এখন আসেন লিনিয়ার অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ফর ডায়াগনস্টিক রেডিয়েশন। তাহলে রেডিওলজি, তাহলে প্রথমে বলতেছি লিনিয়ার অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট, এটা দিয়ে আমরা মাপি যে কতটুকু অ্যাটেনুয়েশন হচ্ছে, কতটুকু ইন্টেন্সিটি কমছে, এটা মাপি। ঠিক আছে? এটার ইউনিট হচ্ছে পার সেন্টিমিটার, ইউনিট কি, পার সেন্টিমিটার। কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট অফ অ্যাটেনুয়েশন পার সেন্টিমিটার অফ অ্যাবজর্বার, কতটুকু ক্ষয় হয়েছে, কতটুকু ইন্টেন্সিটিটা ক্ষয় হয়েছে। ইট ইজ ফর মোনোক্রোমাটিক রেডিয়েশন। কোন রেডিয়েশন? মোনোক্রোমাটিক রেডিয়েশন। ইট মানে এক রকমের রেডিয়েশন। ইট ইজ স্পেসিফিক ফর দ্য এনার্জি অফ দ্য এক্স রে বিম এন্ড ফর দ্য টাইপ অফ অ্যাবজর্বার। when the energy of the radiation is increased, number of X-ray that are attenuated decreases, so does the linear attenuation coefficient। কিছু দরকার নাই, তাহলে linear attenuation coefficient এর ইউনিট কি, পার সেন্টিমিটার। আচ্ছা, মাস অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট বলে আরেকটা অ্যাটেনুয়েশন আছে, যেটা দিয়ে আমরা মাপি যে মানে যেটা আমরা বের করতে পারি, যদি লিনিয়ার অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্টকে ডেনসিটি দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে মাস অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট।
তাহলে লিনিয়ারটাকে ডেনসিটি দিয়ে ভাগ করলে পাই কি মাস অ্যাটেনুয়েশন কোএফিশিয়েন্ট। পরীক্ষা আসছিল এটা ইউনিট কি পার গ্রাম পার সেন্টিমিটার স্কয়ার। দেখছেন ঝামেলা আছে কিন্তু পার গ্রাম পার সেন্টিমিটার স্কয়ার বুঝছেন। আচ্ছা মাস অ্যাটেনুয়েশন কোএফিশিয়েন্ট ইজ আপু ইন্ডিপেন্ডেন্ট অফ এটা পার গ্রাম পার সেন্টিমিটার না? হ্যাঁ মানে দুটাই নিচের দিকে হবে বুঝছেন। মানে 1/g 1/cm-2 বুঝছেন। অ্যাটেনুয়েশন কোএফিশিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ডেনসিটি অফ অ্যাবজর্বার। এই লাইনটা কত ইম্পর্টেন্ট। যদিও লিনিয়ার অ্যাটেনুয়েশন কোএফিশিয়েন্টকে ডেনসিটি দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে মাস অ্যাটেনুয়েশন কোএফিশিয়েন্ট, তাও ডেনসিটির সাথে তার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে পরীক্ষা এসবি আসছিল যে মাস অ্যাটেনুয়েশন কোএফিশিয়েন্ট কিসের উপর নির্ভর করে না। আনসার কি ডেনসিটি। মনে থাকবে ডেনসিটি দিয়ে ভাগ করি কিন্তু ডেনসিটির সাথে তার কোনো সম্পর্ক নাই। ও ডেনসিটির সাথে কারণ ডেনসিটি তো ভেরিয়েবল তাই না, এক একজনের ডেনসিটি এক এক রকম, এটার সাথে তার কোনো সম্পর্ক নাই। খুব ইম্পর্টেন্ট লিনিয়ার অ্যাটেনুয়েশন কোএফিশিয়েন্ট ডিপেন্ড করে কিসের উপর তাইলে এনার্জি অফ দ্য ফোটন দ্য নেচার অফ দ্য ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালটা কিসের দিয়ে তৈরি আপনি যে ইউজ করতেছেন। ঠিক আছে অ্যাটেনুয়েশন ক্ষয় চিন্তা করতেছেন, টাংস্টেনের কথা চিন্তা করতেছেন, টাংস্টেন বাদ দিয়ে কপার ইউজ করলে ক্ষয় কেমন হবে অন্যরকম হবে। এই যে চিন্তাগুলো আপনার সেগুলো ডিপেন্ড করে কিসের উপর লিনিয়ার অ্যাটেনুয়েশন কোএফিশিয়েন্ট। মানে আপনার এনার্জি কেমন, আপনি কি ম্যাটেরিয়াল দিয়ে আপনার ইন্টেন্সিটিটা মেজার করতেছেন। আর মাস অ্যাটেনুয়েশন কোএফিশিয়েন্ট ডিপেন্ড করে যে অ্যাটমিক কম্পোজিশন, বাট এটা ডেনসিটি অফ দ্য ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে না। কথা বুঝছেন। এবার আসেন হাই এবং লো লেট রেডিয়েশন। এটা কিন্তু বলছিলাম লিনিয়ার এনার্জি ট্রান্সফার। হাই লিনিয়ার এনার্জি ট্রান্সফার রেডিয়েশন কারা, যারা অনেক বেশি আয়োনাইজিং রেডিয়েশন ছড়ায় যখন একটা ডিসটেন্স দিয়ে পাস করে। ধরেন একটা এক্সরে আসতেছে, ঠিক আছে আসতেছে এক্স সেকেন্ড যে কোনো একটা রেডিয়েশন আসতেছে, সে কতটুকু রেডিয়েশন ইফেক্ট ফেলাবে সেটাই মেজার করা হয় লেট দিয়ে। লিনিয়ার এনার্জি ট্রান্সফার মানে কতটুকু এনার্জি সে দিবে ট্রান্সফার করবে, এই যে সে যে রাস্তা দিয়ে আসতেছে সেই রাস্তা দিয়ে। আর লো মানে যারা বেশি এনার্জি ট্রান্সফার করে তারা হচ্ছে হাই, যারা কম এনার্জি ট্রান্সফার করে তারা হচ্ছে লো। লো এনার্জি ট্রান্সফার যেগুলো সেগুলো ভালো, সেগুলো হচ্ছে এক্স রে গামারে যেগুলো আমরা থেরাপিউটিক এবং ডায়াগনস্টিক কাজে ইউজ করি। আর হাই গুলো আমরা নিউট্রন আলফা রে এগুলো আমরা ইউজ করি না, কারণ তারা বেশি এনার্জি পাস করে এবং বেশি আমাদের কার্সিনোমা হওয়ার চান্স বাড়ে। আবার আসছি এই ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটা ছোট ছোট আপনারা রাখবেন। 1 বেকারেল ইকুয়াল টু কত কুড়ি, 1 কুড়ি ইকুয়াল টু কত বেকারেল, কতটা ইম্পর্টেন্ট। এটাতে কত ইম্পর্টেন্ট এই কনভার্সনটা, বেকারেল থেকে কুড়ি, কুড়ি থেকে বেকারেল, বেকারেল ইকুয়াল টু 1 ডিস পার সেকেন্ড, 1 ডিস পার সেকেন্ড ইকুয়াল টু কত কুড়ি, মানে এই কনভার্সনটা কত ইম্পর্টেন্ট। এরপর চলে আসেন এটা কিছু না তেমন। আচ্ছা এবার দেখেন আমাদের এই অ্যাবজর্ব ডোজ, ইকুইভ্যালেন্ট ডোজ, ইফেক্টিভ ডোজ, এই তিনটা ডোজ আপনাদেরকে ভালো করে পড়তে হবে। এই রেডিয়েশন ইউনিটগুলো পড়তে হবে। কিছু আছে ইউনিট কনভেনশনাল ইউনিট, কিছু আছে হচ্ছে এসআই ইউনিট। ঠিক আছে এবার আসেন প্রথমে আসেন এক্সপোজার ডোজ অথবা ইয়ার কার্মা বলতে পারি আমরা। ইট মিন্স রেডিয়েশন ইন ইয়ার। বুঝছেন যে এখনো আমার বডি দিয়ে পাস করে নাই। ঠিক আছে মানে যখন একটা রেডিয়েশন আমার বডি দিয়ে এখনো পাস করে নাই, যখন একটা রেডিয়েশন এখনো মানে আমার বডি দিয়ে পাস করে নাই তখন হ্যাঁ এয়ার কার্মা ইজ এসআই টার্ম ফর রেডিয়েশন এক্সপোজার, ইট স্ট্যান্ডস ফর কাইনেটিক এনার্জি রিলিজিং ম্যাটার। আচ্ছা এটা পড়ার কোনো দরকার নেই। তাহলে আমি জাস্ট এক্সপোজার ডোজ মানে কি, যখন একটা ডোজ, যখন একটা রেডিয়েশন আমার বডিতে এখনো পাস করে না, সেটা এখনো কোথায় আছে ইয়ারে আছে। কি বলছি সেটা এখনো আমার বডিতে পাস করে না, এইটুকু মনে রাখেন ইয়ারে আছে। এটা ইউনিট কয়টা, ইউনিট দুইটা, একটা কনভেনশনাল ইউনিট আরেকটা হচ্ছে এসআই ইউনিট। কনভেনশনাল ইউনিটটা কত রঞ্জেন, আর এসআই ইউনিট কত কুলম্ব পার কেজি। বুঝছেন। এবার আসেন অ্যাবজর্ব ডোজ কি বলছি। আচ্ছা এবার শুনেন ইট টেলস আস হাউ মাচ রেডিয়েশন ইজ অ্যাবজর্বড বাই পেশেন্ট এন্ড রেডিয়েশন ওয়ার্কার। এবার কোথায় দিয়ে গেছে, আমার বডি দিয়ে গেছে। ইট শোজ শর্ট টার্ম ইফেক্ট অফ রেডিয়েশন লাইক হেয়ার লস, স্কিন এরিডিমা। আচ্ছা লং টার্ম ইফেক্ট লাইক ক্যান্সার, এটা কিন্তু এটা দিয়ে মাপা যাবে না। তাহলে অ্যাবজর্ব ডোজ দিয়ে আমি শর্ট টার্ম ইফেক্ট গুলো মাপতে পারবো, যে আমার চুল পড়ে যাচ্ছে, আমার স্কিন লাল হয়ে গেছে, কিন্তু আমার ক্যান্সার হচ্ছে কিনা অ্যাবজর্ব ডোজ দিয়ে আমি মাপতে পারবো না। আচ্ছা ইট ডিপেন্ডস অন থিকনেস অফ টিস্যু, এক্সট্রিম এনার্জি, মাস ডেনসিটি অফ টিস্যু। ঠিক আছে এটা হচ্ছে আমার টিস্যু কতটুকু ঠিক, কারণ সে যাবে কোন জায়গা দিয়ে আমার বডি দিয়ে, এবং এক্সরে ডিমটা কিরকম কতটুকু এনার্জি সেটার উপর ডিপেন্ড করে। এটারও দুইটা ইউনিট, একটা হচ্ছে কনভেনশনাল যেটা হচ্ছে র্যাট কি র্যাট, আর এসআই ইউনিট কি গ্রে। ঠিক আছে আচ্ছা গ্রে অথবা জুল পার কেজিও বলতে পারি। ঠিক আছে গেল তো। এবার আসেন ইকুইভ্যালেন্ট ডোজ। ইকুইভ্যালেন্ট ডোজ কি, ইকুইভ্যালেন্ট ডোজ হচ্ছে ইট ডিসক্রাইবস দ্য অ্যাবজর্বড ডোজ ইন দ্য বডি বেসড অন দ্য টাইপ এন্ড এনার্জি অফ দ্য রেডিয়েশন অফ দ্য পারসন এক্সপোজড টু। তাইলে অ্যাবজর্বড ডোজ আমি বুঝছি যে আমার স্কিনটা কতটুকু ওই রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করতে পারবে, কিন্তু রেডিয়েশনের কোনো ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমি বুঝবো না অ্যাবজর্ব ডোজ দিয়ে। আবার বলি এক্সপোজার কি ছিল, পাস হয় না, ইয়ারের মধ্যে এখনো আছে। এরপর অ্যাবজর্ব ডোজ দিয়ে আমি বুঝছি যে ওই রেডিয়েশনটা আমার স্কিনে কতটুকু সেনসিটিভ, আমার স্কিনে কতটুকু সেনসিটিভ, কতটুকু অ্যাবজর্ব হবে, কিন্তু আমি ওই রেডিয়েশন সম্পর্কে কিন্তু জানি না। আর ইকুইভ্যালেন্ট ডোজ দিয়ে আমি বুঝতে পারছি যে on the type and energy of the radiation the person exposed to, ওই রেডিয়েশন সম্পর্কে ডিটেইলস বুঝতে পারবো। তাহলে আমি আবার বলি এক্সপোজ ডোজ মানে ইয়ারের মধ্যে লাফাইতেছে, অ্যাবজর্ব ডোজ মানে আমার স্কিনে কতটুকু অ্যাবজর্ব হয়েছে। ঠিক আছে এর ফলে আমার ইয়ার পড়ে যাবে, আমার হচ্ছে স্কিন লাল হয়ে যাবে। আর ইকুইভ্যালেন্ট ডোজটা দিয়ে আমি বুঝবো যে ওই আমার স্কিনে কতটা আমি বুঝতে পারবো, সাথে বুঝতে পারবো ওই রেডিয়েশনটা কতটুকু ক্ষতিকারক। কথা বুঝছেন, এটুকু বুঝছেন। আচ্ছা এবার দেখেন ইকুইভ্যালেন্ট ডোজ এটা বাই করতে হলে কি করতে হবে, আমাকে অ্যাবজর্ব ডোজের সাথে রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টরকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে অ্যাবজর্ব ডোজের সাথে রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টর, দিস আর দ্য রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টর, এদেরকে যদি আমি গুণ করি তাহলে আমি বুঝতে পারবো যে আমার বডিতে যে রেডিয়েশনটা গেছে সে কতটা খারাপ। কেমনে বুঝবো, যদি আমি 20 দিয়ে গুণ করি তার মানে আমার বডি দিয়ে গেছে কে আলফা, তাহলে সে অনেক খারাপ। তাহলে আমি ইকুইভ্যালেন্ট ডোজ দিয়ে শুধুমাত্র আমার বডিতে অ্যাবজর্ব ডোজটা বের করতে, মানে অ্যাবজর্পশন কতটুকু, মানে স্কিন সেনসিটিভিটি ছাড়াও আমি বুঝতে পারবো ওই রেডিয়েশন সম্পর্কে ইন ডিটেইলস। কথা বুঝছেন। আচ্ছা আর অ্যাবজর্ব ডোজ দিয়ে আমরা বুঝতে পারবো, অ্যাবজর্ব ডোজ দিয়ে আমরা বুঝতে পারবো যে আমার বডিতে আমার স্কিনটা কেমন, আমার টিস্যুটা কেমন। কথা বুঝছেন কিনা। তাহলে এটা আচ্ছা এটা ইউনিট হচ্ছে র্যাম, আর এসআই ইউনিট হচ্ছে কি ফিভার।
It is basically used for radiation protection, especially occupational dose, such as reading from the radiation dosimeter. মানে এই ইকুইভ্যালেন্ট ডোজটা আমরা রেডিয়েশন ডোসিমিটার ইউজ করি না, ঠিক আছে? রেডিয়েশন ডোসিমিটার টিএলডি, সবচেয়ে বেশি ইউজ করা হয় কোন ডোসিমিটার? টিএলডি আপু। টিএলডি, কমনলি ইউজ কমনলি ইউজ করে টিএলডি। তাহলে টিএলডিতে আমরা যে রিডিংটা পাই সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ডোজের রিডিংটা পাই, ঠিক আছে? এবার আসে ইফেক্টিভ ডোজ। আর ইফেক্টিভ ডোজ আমরা কি বুঝতে পারি দেখেন, ইট হেল্পস টু ডিটারমাইন হাউ মাচ রেডিয়েশন এফেক্টস আ পার্টিকুলার অর্গান। ওই অর্গানটাকে মানে ওই অর্গানের ক্যান্সার হওয়ার কতটুকু ক্যান্সার হতে পারে এটা আমরা ভালো করে বুঝবো কোন ডোজ দিয়ে, ইফেক্টিভ ডোজ। তাহলে আমি আবার আচ্ছা এখন ইফেক্টিভ ডোজটা বাইর করবো কিভাবে? অ্যাবজর্ব ডোজ ইনটু, আমি এরকম করে বলি বুঝছেন, এই যে এত কঠিন করার দরকার নেই। এই অ্যাবজর্ব ডোজ আর হচ্ছে টিস্যু ওয়েটিং ফ্যাক্টর, সরি রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টর, এই দুটো মিলেই তো তৈরি করছিল কি ইকুইভ্যালেন্ট ডোজ। তাহলে আমরা বলতে পারি ইকুইভ্যালেন্ট ডোজ ইনটু, এই দুটাকে মিলে বলতে পারি ইকুইভ্যালেন্ট ডোজ। হ্যাঁ বুঝেন না? এই যে দেখেন এই দুটাকে একসাথে অ্যাবজর্ব ডোজ আর রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টর মিলে কি হয়েছিল ইকুইভ্যালেন্ট ডোজ। তাহলে ইফেক্টিভ ডোজ আমরা যেটা করতে পারি, এই অ্যাবজর্ব ডোজ আর হচ্ছে রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টর দুটাকে মিলে ইকুইভ্যালেন্ট ডোজ বলতে পারি ইনটু টিস্যু ওয়েটিং ফ্যাক্টর। এখান থেকে আমি বলতে পারবো যে আমার স্কিন মানে আমার ক্যান্সারটা হওয়ার চান্স কতটুকু, কথা বুঝছেন? তাহলে আমি যদি আবার প্রথম থেকে এই চারটা ফ্যাক্টর বলি আপনাদেরকে, একটা হচ্ছে এক্সপোজার, এটা হচ্ছে ইয়ারের মধ্যে আছে তেমন কিছু না। অ্যাবজর্ব ডোজ দিয়ে আমি বুঝছি যে আমি কতটুকু রেডিয়েশন অ্যাবজর্ব হচ্ছে, শেষ, আর কিছু বুঝতে পারি না। ইকুইভ্যালেন্ট ডোজ দিয়ে আমরা বুঝতে পারছি যে আমার স্কিনটা কতটুকু সেনসিটিভ একটা রেডিয়েশনের প্রতি, ওই রেডিয়েশন সম্পর্কে আমরা, ওই রেডিয়েশনের টাইপ এবং এনার্জি সম্পর্কে আমরা বুঝতে পারছি। আচ্ছা, আর ইকুইভ্যালেন্ট ডোজ ইফেক্টিভ ডোজ দিয়ে আমরা বুঝতে পারছি কি যে হাউ মাচ রেডিয়েশন এফেক্টস আ পার্টিকুলার অর্গান, ওই অর্গানটা নষ্ট করার জন্য আমার কতটুকু রেডিয়েশন দরকার, ঠিক আছে? তাহলে এই টিস্যু ওয়েটিং ফ্যাক্টর, এই রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টর, এই চার্ট, এই রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টরের এই চার্ট আর টিস্যু ওয়েটিং ফ্যাক্টরের চার্টটা আছে আমাদের হ্যাজার্ড চ্যাপ্টারে, অবশ্যই ভালো করে পড়বেন। তাহলে সবচেয়ে রেডিও সেনসিটিভ অর্গান কোনটা আমাদের বডির? আপু ওয়া ইমিউনো বোন ম্যারো। তাহলে সবচেয়ে রেডিও সেনসিটিভ কোনটা? বোন ম্যারো। অপশনে বোনার আর থাইরয়েড থাকে, বোনার থাইরয়েড দেখে আপনারা পাগল হয়ে যান, নো। তাহলে সবচেয়ে রেডিও সেনসিটিভ কোনটা? বোন ম্যারো। আচ্ছা, এরপর আছে রেডিও অ্যাক্টিভিটি, ওই যে যা বলছি, রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে যে কত কুড়ি, এটা তো জাস্ট নরমাল মনে রাখবেন। কুড়ি হচ্ছে কনভেনশনাল ইউনিট, আর এসআই ইউনিটের নাম কি দেখেন। আবার আগের দিনই তো জাস্ট ইয়া করে দিচ্ছি আপনাদেরকে যে কোনটা কোন ইউনিট, এটাও আগের জিনিস বারবার দিচ্ছি এগুলো, কারণ এগুলোতে কোশ্চেন আসে। লিনিয়ার এনার্জি ট্রান্সফার থেকে কোশ্চেন আসে, যেটা আমি বললাম না যে হাই লিনিয়ার এনার্জি ট্রান্সফার হলে তারা খারাপ, তারা বেশি এনার্জি ট্রান্সফার করবে, লো লিনিয়ার এনার্জি হলে তারা ভালো। আবার আগের কথা। আচ্ছা, এবার ইমেজ কোয়ালিটি। ইমেজ কোয়ালিটি থেকে অবশ্যই এই রেডিয়েশন কার্ভটা ভালো করে পড়বেন, ঠিক আছে? এবার আমাকে বলেন স্পেশাল রেজোলিউশন ইজ এ পার্ট অফ ফিল্ম ক্যারেক্টারিস্টিক কার্ভ, ট্রু না ফলস? ফলস আপু, ফলস। আচ্ছা, গুড। তাহলে স্পেশাল রেজোলিউশন ইজ নট আ পার্ট অফ ফিল্ম ক্যারেক্টারিস্টিক কার্ভ, এই জিনিসটা মাথায় ঢুকে রাখবেন, এটা আপনাদের পরীক্ষা দেয়। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক কার্ভ সম্পর্কে একটু ডিটেইলস পড়ে নেবেন, একটু ভালো করে ডিটেইলস পড়বেন। ইমেজ কোয়ালিটি থেকে হ্যাজার্ড থেকে কোশ্চেন না আসলে এই কোশ্চেন হবেই না। এবার আসেন রেডিয়েশন ইফেক্ট, দুটো জিনিস, ডিটারমিনিস্টিক ইফেক্ট আর স্টোকাস্টিক ইফেক্টের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট। ধরেন আমি হচ্ছে এক্সরে করতে গেলাম, ঠিক আছে? এক্সরে করতে গেলাম, এখন আমাকে সে বলে দিছে যে ম্যাডাম আপনাকে যদি আমি কেবিপি ধরেন এক্সাম্পল 60 তাইলে আপনার স্কিন লাল হয়ে যাবে, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো সে বলে ম্যাডাম আমি যদি কেবিপি 70 দিই তাহলে কিন্তু স্কিন আলসার হয়ে যাবে। আমি বললাম ওকে। তার মানে সে জানে যে কত কেবিপিতে আমার স্কিন অথবা আমার কোন কোন ঝামেলা হবে। তাহলে কি আমি বলতে পারি যে হ্যাজ এ থ্রেশহোল্ড ডোজ, তাই তো? থ্রেশহোল্ড ডোজ আছে। এই যে আমার স্কিন লাল হয়ে গেছে, আমার চুল পড়ে যাবে, এগুলো তাহলে কি ইফেক্ট হলো বলেন তো? ডিটারমিনিস্টিক ইফেক্ট, নন স্টকিস্টিক ঠিক আছে? কারণ তার কি আছে, তার একটা থ্রেশহোল্ড আছে, ঠিক আছে? আচ্ছা, এখন সে আমাকে বললো ম্যাডাম আমি যদি আপনার এটা এই 75 করে দিই তাহলে আপনার ওই স্কিন একদম এতক্ষণ তো লাল হয়েছে, এখন একদম আলসার হয়ে যাবে। তার মানে কি সে যত ডোজ বাড়াবে তার সিভিয়ারিটি তত বাড়বে। তাই দেখেন সিভিয়ারিটি ইনক্রিজেস উইথ ডোজ মিন্স, আচ্ছা, অকার্স অনলি এট হাই ডোজ, ঠিক আছে? তো ক্যান বি কমপ্লিটলি অ্যাভয়েডেড, অ্যাভয়েড করতে পারি। সে যদি আমাকে ডোজ কম দেয় তাহলে আমার হবে না। ক্যাজুয়াল রিলেশনশিপ বিটুইন দ্য রেডিয়েশন এক্সপোজার এন্ড দ্য ইফেক্ট, একটা রিলেশনশিপ আছে, শিওর টু অকার এট অ্যান অ্যাডিকুয়েট ডোজ। হ্যাঁ একদম হবে, অ্যাডিকুয়েট ডোজ বাড়াই দিলে হবে। এন্ড দিস, এখন এখানে কেন হচ্ছে এটা মেকানিজম সেল কিলিং, মেকানিজম কি এটা? সেল কিলিং। এন্ড দিস আর দ্য ডিটারমিনিস্টিক ইফেক্ট, কথা হচ্ছে? তাহলে ডিটারমিনিস্টিক ইফেক্ট হচ্ছে সেটা ডিটারমাইন করা যে আমার বডিতে এই ঝামেলাটা হবে। এবং ডিটারমিনিস্টিক ইফেক্ট আরেকটা নাম হচ্ছে নন স্টোকাস্টিক ইফেক্ট। নাম কি? নন স্টোকাস্টিক ইফেক্ট। এখন দেখেন আল্লাহ মাফ করুক কেউ একজনের ক্যান্সার হইলো অথবা ইনফার্টিলিটি ডেভেলপ করলো, স্টেরিলিটি ডেভেলপ করলো, ঠিক আছে? অথবা সরি স্টেরিলিটি ডেভেলপ কিন্তু ডিটারমিনিস্টিক, ধরেন জেনেটিক ইফেক্ট হলো, জেনেটিক অ্যাবনর্মালিটি হলো, এটার কিন্তু কোনো দোষ নাই, বুঝছেন? আপনি দেখছেন কিনা, আমি আমার উপজেলায় দেখতাম যে অনেকে এক্সরে করছে, জানে না যে প্রেগনেন্ট, এক্সরে করছে, বুঝছেন? এবং ডেভিডসনে লেখা আছে এক্সরে কিন্তু করা যাবে। এখন কথা হচ্ছে কার ক্ষেত্রে করা যাবে না বলা যায় না, বুঝছেন? কারণ এটার কোনো দোষ নাই, ঠিক আছে? তাইলে ইট হ্যাজ নো থ্রেশহোল্ড। ধরেন আল্লাহ মাফ করুক আপনার কিছু হইলো না, কিন্তু আরেকজন করলো, তার দেখা গেলো বাচ্চা অ্যাবনর্মাল হলো, জেনেটিক অ্যাবনর্মালিটি দেখা দিল, ডোজ একই রকম পাইছে, সবই একই রকম পাইছে, তাহলে হ্যাজ নো থ্রেশহোল্ড। কি বলছি? কার জন্য কত হবে বলা যায় না। তাহলে স্টোকাস্টিক ইফেক্টের কোনো থ্রেশহোল্ড নাই। প্রবাবিলিটি ইন নেচার, হইতেও পারে নাও হইতে পারে। আগেরটা কি ছিল? সিভিয়ারিটি ইন নেচার, মানে সিভিয়ারিটি আছে, আমি ডোজ বাড়াবো ইফেক্ট বাড়বে, একদম শিওর। আমি যদি আরো বাড়াই দিই আপনার স্কিনের অবস্থা আরো খারাপ হবে, একদম শিওর। সেটা ছিল ডিটারমিনিস্টিক। কিন্তু স্টোকাস্টিকে কোনো সিভিয়ারিটি বাড়বে না। ক্যান্সারের আবার সিভিয়ারিটি কি, জেনেটিক অ্যাবনর্মালিটির আবার সিভিয়ারিটি কি, একবার হলেই তো হয়ে গেল। বাট এটা কি আসছে বলেন তো? প্রবাবিলিটি ইন নেচার, যে হইতেও পারে না হইতে পারে, ডোজ বাড়লে হইতে পারে আবার নাও হইতে পারে। প্রবাবিলিটি ইনক্রিজেস উইথ ডোজ, হ্যাঁ ডোজ তো বাড়াবো, সম্ভাবনা বাড়বে, আমি শিওর করে আপনাকে বলতে পারতেছি না। অকার্স ইভেন এট লো ডোজে হইতে পারে। ক্যান নট বি কমপ্লিটলি অ্যাভয়েডেড, আমি পুরো অ্যাভয়েড করতে পারবো না। আগে কিন্তু কিউর করা গেছিল, আমি ডোজ কমাই দিয়েছি, আপনার ওই ইফেক্ট হবে না, কিন্তু এখন কিন্তু আমি অ্যাভয়েড করতে পারবো না। ক্যাজুয়াল রিলেশনশিপ ক্যান নট বি এস্টাবলিশড এট লো ডোজ, আপনি রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারবেন না। অকার্স অনলি অ্যামং আ স্মল পার্সেন্টেজ অফ ডোজ এক্সপোজ, মানে খুব কম মানুষেরই হতে পারে। আমরা তো অনেকে এক্সরে করি, আমরা সবাই ক্যান্সার হয়ে যায়, মানে আমরা তো অনেকে রেডিয়েশন খাই, আমাদের সবাই ক্যান্সার হয়ে যায় না, এটা কিন্তু মানে খুব স্মল পার্সেন্টেজ কিছু মানুষের হবে।
অনলাইনে যারা আছেন বুঝছেন? জি আপু বুঝছি আপু। আচ্ছা, আর দুটো স্লাইড তাইলে, আর দুটো স্লাইড, ঠিক আছে। আচ্ছা, তাহলে হাই রেজলিউশন সিটি খুবই ইম্পর্টেন্ট। আমরা এটা সিটি করি, এটা সিটি কোথায় কোথায় করতে পারি? ছবিতে করি। আচ্ছা, তাহলে কোথায় করলাম? টেস্টে, টেস্টে করি, ম্যাস্টয়েডে করি। কোথায় করি? ম্যাস্টয়েডে করি। তাহলে আমরা হাই রেজলিউশন সিটি আর হচ্ছে পিএনএস করি। কোথায় করি? পিএনএস। তাহলে পিএনএস, ম্যাস্টয়েড, টেস্ট, ঠিক আছে। তাহলে এই চার সিটিতে আমরা কি কোনো কন্ট্রাস্ট ইউজ করি? কোনো কন্ট্রাস্ট ইউজ করি না। আমরা না খুব থিন আপু ইউজ স্লাইস, করি না। এই থিন স্লাইস কতটুকু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এসবি আসে 0.625 থেকে 1.25 মিলিমিটার, পাইছেন? দেখছেন? আচ্ছা, আর আমরা যে নরমাল স্লাইস থিকনেস নিই সিটি স্ক্যানে, সেটা হচ্ছে সাব মিলিমিটার টু 5 মিলিমিটার, মানে আপ টু 5 মিলিমিটার। কতটুকু? 5 মিলিমিটার, ঠিক আছে। তাইলে তাইলে আমরা আমরা তাইলে আমরা তাইলে এটা সিটিতে আমরা ইউজ করি কতটুকু? অনেক কম, 0.625 থেকে 1.25। আর আমরা হচ্ছে ইয়াতে সিটি স্ক্যানে ইউজ করি 5 মিলিমিটার, মানে আপ টু 5 মিলিমিটার, ঠিক আছে। এরপর আছে টোমোসিনথেসিস। এটা আমি এত ডিটেইলস আপনাদেরকে বলবো না, জাস্ট একটা কথা বলি। আচ্ছা, শেষ আর দুটো স্লাইড। টোমোসিনথেসিসটা একটু পড়বেন। আপনারা মেমোগ্রাফি করছেন না, ঠিক না? এই মেমোগ্রাফিতে অনেক সময় হয় কি, মেমোগ্রাফিতে আমরা মেমোগ্রাফি যখন করি তখন অনেক সুপার ইম্পোস্ট হয়, আমাদের ইয়াগুলো রেডিয়েশনগুলো কি হয়? সুপার ইম্পোস্ট হয়। সুপার ইম্পোস্ট হওয়ার ফলে আমরা ব্রেস্টের ডিজিজগুলো ডিটেইলস অনেক কিছু বুঝতে পারি না। আর টোমোতে কি হয়, যখন রেডিয়েশনগুলো পড়ে তখন একটা কার্ভ পড়ে, মানে এটা একটা কার্ভ, এই কার্ভ এভাবে পড়ে, মানে আমাদের ব্রেস্টটা এরকম কার্ভ না, কার্ভের ফলে এভাবে পড়ে। তাইলে তাহলে দেখেন আলাদা আলাদা পড়ছে। আর মেমোগ্রাফি গুলো পড়ে হচ্ছে সব একসাথে, সুপার ইম্পোস্ট হয়। তাহলে টোমোগুলো কিভাবে পড়ে? আলাদা আলাদা পড়ে, কার্ভ হয়ে পড়ে। তাহলে ব্রেস্ট টোমোগ্রাফি ইউজেস ডিজিটাল রেডিওগ্রাফি টু রিকনস্ট্রাক্ট প্ল্যানার ইমেজেস অফ সেকশন অফ দ্য ব্রেস্ট। আচ্ছা, জাস্ট মনে রাখবেন দুইটা মেথডে টোমোগ্রাফি করা যায়, ঠিক আছে। টোমোগ্রাফি, এই ইয়াটা আপনাকে আমি দিয়ে দিব, টোমোসিনথেসিস। এটা একটু আপনারা পড়ে নিন, টোমোসিনথেসিস, কারণ এগুলো নতুন ইয়া তো, নতুন জিনিসপত্র, এগুলো থেকে সামনে আমাদের কোশ্চেন দেয়। আরেকটা জিনিস আপনারা পড়বেন, সেটা হচ্ছে স্পেক্ট আর হচ্ছে প্যাট স্কেল, স্পেক্ট গামারের মধ্যে পার্থক্য। আমাকে বলেন গামারে আর স্পেক্টের মধ্যে পার্থক্য কি? স্পেক্ট অনলাইনে যারা আছে, গামা রে না আপু, গামা ক্যামেরা। সরি গামা ক্যামেরা। আচ্ছা, স্পেক্ট হচ্ছে 3D গামা ক্যামেরা, আর গামা ক্যামেরা হচ্ছে 2D। গামা ক্যামেরা দিয়ে আলটিমেটলি কি হয়, ফাংশন একই রকম। খালি মনে রাখতে হবে গামা ক্যামেরাতে আমরা 2D ইউজ করি, আর স্পেক্টে আমরা কি ইউজ করি? 3D ইউজ করি। প্র্যাকটিস স্ক্যান পড়বেন, প্র্যাকটিস স্ক্যান পড়বেন। আর আপনাদেরকে আমি একটা মানে আর কিছু দিয়ে দিব যে কি কি পড়তে হবে, সেটাকে আমি এখন দিয়ে দিব, মানে গ্রুপে দিয়ে দিব আপনাদের আপু এখনই দিয়ে দেন। এখন। আচ্ছা, এখন দাঁড়ান একটা মিনিট। যদি বলেন যে মানে এই পয়েন্টটা অবশ্যই পড়ে যাবেন, ঠিক আছে। যদি আজকে টিপস আপনাদের হবে, জাস্ট আমার পক্ষ থেকে এই জিনিসগুলো অবশ্যই পড়ে যাবেন। জাস্ট যদি বলেন যে না পরীক্ষা একটা সময় নেই, অ্যাটলিস্ট গুগলে সার্চ দিয়ে হলেও একটু দেখে যাবেন জিনিসগুলো কি। একটা হচ্ছে এমআরআইটা গুগলে সার্চ দিয়ে না, এটা আপনাদের অবশ্যই পড়া থাকতে হবে। পড়া শুরু করবেন এমআরআই দিয়ে, এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ড, ডিএসএ, মেমোগ্রাফি, প্যাট, স্পেক্ট, গামা ক্যামেরা, এগুলো থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না। গ্রিড পড়তে হবে, কলিমিটার, ডায়াফ্রাম, কোন, সিলিন্ডার, এরা কার্জন কিন্তু একই জিনিস, ঠিক আছে। এখন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ছবি, মানে আপনাকে ছবিটাকে আরো কি করা, পলিমেশন করা, মানে কি আমরা বলবো তেল ঢালার কথা, তেল ঢালার মতো জিনিসটাকে শুরু করা, মানে নির্দিষ্ট করা, তাই না? তাইলে পরীক্ষা আসে এই চারটার মধ্যে ভালো কোনটা বলেন তো? সবচেয়ে ভালো কোনটা? পলিমিটার আপু। পলিমেট্রি। এটা পরীক্ষা আছে, পরীক্ষা এটাই আসে ইন ডিটেইলস। এটা থেকে অনেক কিছু পড়তে হবে, ব্যাপারটা সেটা না। ক্যারেক্টারিস্টিক কার্ভ কোনো কিছু বাদ দেওয়া যাবে না এখান থেকে, ঠিক আছে। এই যে স্পেশাল রেজোলিউশন ক্যারেক্টারিস্টিক কার্ভের পার্ট না, এটা মানে 3 থেকে 4 বার আসছে, ঠিক আছে। ফিল্ম প্রসেসিং ডিটেইলস আমি জাস্ট কোন সলিউশন ইউজ করে এবং কত টাইম লাগে, জাস্ট আমি এটুকু পড়বো। আর ওই যেটা বললাম, আর ওই যে ক্রিস্টালের কথাটা প্রথম দিকে আছে, সেটা আমি ছবি তুলে আপনাকে দিচ্ছি। কনস্ট্রাকশন অফ দ্য ফিল্ম ইন্টেন্সিফায়ার, জাস্ট কনস্ট্রাকশনটুকু পড়বো। রেডিয়েশন হ্যাজার্ড কিচ্ছু বাদ দিব না, এখানে আমি কিচ্ছু বাদ দিব না। টিস্যু ওয়েটিং ফ্যাক্টর রেডিয়েশন হ্যাজার্ড চ্যাপ্টারে আছে, রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টর, রেডিয়েশন হ্যাজার্ড চ্যাপ্টারে আছে। এই দুইটা মান, এই যে রেডিয়েশন ওয়েটিং ফ্যাক্টর কিন্তু একটা দেখাইছি, আলফার কত 20, ঠিক আছে, এক্স রে কত 1 মনে হয়, ঠিক আছে। এই যে এটা, এই দুটো পয়েন্ট খুব ভালো করে পড়বো। স্টোকাস্টিক এবং নন স্টোকাস্টিক ইফেক্টের মধ্যে পার্থক্য আমি যতটুকু দিছি ততটুকু। অল ইউনিট, এই যে যাদের ইউনিট দেখাইছি তা অ্যাবজর্ব ডোজ, ইকুইভ্যালেন্ট ডোজ, ইফেক্টিভ ডোজ, ডিটেইলস বুঝে পড়বেন। ডাইরেক্ট করে আমি লিখে দিছি আপনাদের। রেডিও অ্যাক্টিভ দিকে ওই যে একটা কার্ড দিছি না, বিটা মাইনাস দিকে, বিটা প্লাস দিকে, ওই দিকে। তারপর হচ্ছে এই যে ডোসিমিটার গুলা সবচেয়ে কমন ইউজ করা হয় টিএলডি কেন সবচেয়ে কমন ইউজ করা হয় বলেন তো? রেসপন্স ইজ সিমিলার টু টিস্যু। হ্যাঁ, বিকজ ইট সেনসিটিভিটি ইজ সিমিলার টু টিস্যু, ঠিক আছে। এই কোশ্চেনটা আসে 2-3 বার আসছে, তাই এই যে দেখবেন যে আপনাদের সেলমেন চ্যাপ্টারে 3-4টা পেজ আছে ডোসিমিটার নিয়ে, এই 3টা চ্যাপ্টার পেজ মুখস্থ করে ফেলবে এবং সেগুলো হচ্ছে মানে একদম ভালো করে, ঠিক আছে। পকেট ডোসিমিটার, ফিল্ম ব্যান্ডেজ, সিএলডি, ডুক্সেল, আর হচ্ছে জিএম কাউন্টার। এবার আসেন, এই যে এতক্ষণ এই পেজ যেটা বলছি এতক্ষণ, এগুলো হচ্ছে সব প্রথম দিকে পড়া, মানে পড়তে বসলে আগে এগুলো দিয়ে শেষ করবেন, তারপরে আসবেন এই হাবিজাবি পড়ায়, ইন্টারেকশন করবেন, এরপর করবেন এক্সরে প্রোডাকশন, এক্সরে প্রপার্টিজ, খুব ইম্পর্টেন্ট, প্রপার্টিগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু সোজা, যেগুলো প্রথমে বলছি এগুলো কঠিন। ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন, স্পেকট্রাম, স্পেকট্রাম মানে কি? ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা। এক্সাম্পল অফ আয়োনাইজিং এন্ড নন আয়োনাইজিং রেডিয়েশন, ট্রান্সফরমার, মোটর, জেনারেটর, রেক্টিফায়ার। ও মোটর বলি নাই, মোটরটাও করি, মোটরের ফাংশনটা, মোটর কি করে? যে পানি না থাকে কি করি আমরা? সুইচ টিপ দিই, তাহলে কি ইলেকট্রিক কারেন্ট ইনটু মেকানিক্যাল এনার্জি, কারেন্ট মানে ইলেকট্রিক কারেন্ট ইনটু মেকানিক্যাল এনার্জি। ডিফারেন্স বিটুইন প্যারালাল এন্ড সিরিজ সার্কিট। ম্যাগনেটিজম, এগুলো খুব লেস ইম্পর্টেন্ট, দেখেন পিছনে লিখছি। ম্যাগনেটিজম, জাস্ট প্যারাম্যাগনেটিজম, ডায়াম্যাগনেটিজম, ফেরোম্যাগনেটিজম, এগুলো এক্সাম্পল। অ্যাটম, ঠিক আছে, অ্যাটমটা আরো সোজা, কিছু অ্যাপ্লিকেশন করতে হবে। একটা হচ্ছে এই 3টা লিখছি, মানে এই 3টা না, আরো কিছু অ্যাপ্লিকেশন আসে যেগুলো আপনারা পারেন, বুঝছেন? মানে সোজা অ্যাপ্লিকেশন আসে, কিন্তু অ্যাপ্লিকেশন ভুল হয় হচ্ছে এই 3টা। ডাইকম সম্পর্কে শুধু অ্যাপ্লিকেশন না, এই দুটো সম্পর্কে একটু ডিটেইলস বলি। কেন জানো স্যার ম্যাডামদের এই দুটো খুব এখন পছন্দের, কারণ এখন আমরা অনলাইন রিপোর্টিং করি, তাই না? তার মানে তো আমাদের ইনফরমেশনটা কোথাও এক জায়গায় স্টোর থাকে, তাই না? এই যে এই জন্য দেখলাম যে স্যার ম্যাডাম ডাইকম, তারপর পিএসিএস, এগুলো ইন ডিটেইলস কোশ্চেন দেয়, হ্যাঁ। তাহলে এগুলো যদি অ্যাপ্লিকেশন বসি, এই দুটো ডিটেইলস বলবেন। আর এই অ্যাপ্লিকেশনটা আসছিল, বুঝছেন, এটা হচ্ছে মনে হয় রেডিয়েশন সার্ভিলেন্স অফিসার, ঠিক আছে। একটু দেখে নিয়ে আপু রেডিয়েশন সেফটি অফিসার। সার্ভিলেন্স অফিসার কি জানো? আপু রেডিয়েশন সেফটি অফিসার। কি সেফটি সেফটি অফিসার?
হ্যাঁ হ্যাঁ, এটা আমি সার্ভিলেন্স বলছি কিন্তু ভুল হইতো। তাহলে এটা কিন্তু পরীক্ষা আসে, মানে আসা শুরু করছে, এডুকেশন খুব বেশি দেয় সেটা না। এই যত মানে আমি পাস করার পর যতগুলো এডুকেশন দেখছি দেখলাম এই তিনটা এডুকেশন আমার খুবই পছন্দ। এই তিনটা এডুকেশনই আসে, এই লাস্টেরটা মানে একবার কি দুইবার আসছে, আর এই দুইটা শুধু এডুকেশন না ডিটেলস আসে। আমি বলতে আপনি এটা আমি পড়বো কোথা থেকে? আপনি যে সেলমেন্ট এটা ইয়াতে আছে, বিশ্বর স্যারের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, যে তাও ইচ্ছা না হয় মোবাইল যখন টিপেন একটু মোবাইলে টিপে দেখে নিয়েছে ডাইকম কি করে, মানে পিএসিএস কি করে। দেখেন আমি তো আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে কিভাবে করবেন। তাহলে আপনারা যারা বুঝছেন এই প্রথম পেজটা, এই যে দিলাম এগুলো জাস্ট দাগ দিয়ে দিয়ে পড়বেন। প্রথম পেজটা আপনারা আগে পড়ে ফেলেন, আর সেকেন্ড পেজটা পড়বেন হচ্ছে এগুলো ইজি, এগুলো পরে পড়বেন, ঠিক আছে? আপু ওই যে হ্যাঁ, পলিমিটারের সাথে যে ডায়াফ্রাম কোন অ্যাপারেচার এগুলো কি ডিটেইলস পড়া লাগবে না না, নাকি কিছু না? ডিটেলস পড়া লাগবে, কিছু ডিটেলস পড়া লাগবে না, কিছু লাগবে না, বুঝছেন? Just যদি ডিটেলস কেউ পড়তে চান পরিমাণটা থেকে পড়ে নিতে পারেন, তাও কিছুই নেই এটার মধ্যে, এগুলোর মধ্যে কিছুই নেই, ঠিক আছে? দেখাতে কোথায় যাবেন, আপনারা আটকে যাবেন এগুলাতেই। এই যে এমআরআই সিটি স্ক্যান আলাদা এগুলোতে আটকে যাবেন, বুঝছেন? গামা ক্যামেরা দিকে, ঠিক আছে? সবার জন্য শুভকামনা, আশা করি আপনারা সবাই টিপস এন্ড ট্রিক্স ক্লাসে থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আজকে আপনার কোশ্চেন আছে? আপু আজকে আসলে মানে আপু পাওয়ার পয়েন্টে একটু আপু আমাদেরকে এমআরআইটা দেখাবেন। একটু যদি বলতেন আপু, এমআরআই এর হচ্ছে কতটুকু এমআরআই থেকে মানে এমআরআই বলবো না, কারণ এটা এত কষ্ট করে পড়াইছি দুইটা ক্লাস নিয়ে। এমআরআই তে জাস্ট মানে আপনারা অনলাইনে আছেন দুইটা ক্লাস আবার একটু দেখিয়ে, ঠিক আছে? আচ্ছা এমআরআই আপু, তে দুইটা ক্লাসে যতটুকু বলছি জাস্ট ওটা পড়বেন, আর যে দুটো পরীক্ষা দিয়েছেন না খালি দুটো পরীক্ষা কোশ্চেন সলভ করে যাবেন, বুঝছেন? আচ্ছা আচ্ছা। করতে না ইচ্ছা হলে দুটো কোশ্চেন সলভ করে যায়, ঠিক আছে আপু? সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম। রেডিও ফিজিক্স ক্লাস দেখি তো